করুন, আমাকে আপনারা মেরে ফেললে আমি মরতেও রাজি আছি, কিন্তু এই মানুষটার চোখ থেকে এক ফোঁটা পানি পড়তে দেখতে পারবো না আমি। আর কলিজা, আমায় মাফ করে দিও, আমি তোমায় ঠকাইনি। সময় হলে সবটাই বুঝতে পারবে তুমি। তবে হ্যাঁ, আমি চাইবো সেদিন তুমি বুঝলেও আমাকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করো। আর যদি সেদিনটা নাও আসে, তাহলে যেন আমার জন্য মনের ভিতরে ঘৃণা পুষে রেখে সামনে এগিয়ে যাও তুমি। সেটা তোর বলতে হবে না, এমনিতেও পাহাড় সমান ঘৃণা জন্ম নিয়ে নিয়েছে তোর জন্য মনি। তুই যদি এখন মরতেও যাস, তাও আমার চোখ থেকে তোর জন্য পানি ঝরবে না, কারণ তোর মতন কুলাঙ্গার কারো ভালোবাসার যোগ্য না। তোর মতো কুলাঙ্গারকে রাস্তায় পিষে মারা উচিত। ধন্যবাদ প্রিয়, অনেক ভালো থেকো তুমি। আমার দোয়া থাকবে সব সময় তোমার উপরে। তুমি এসব কিছু ভুলে গিয়ে জীবনে অনেকটা পথ এগিয়ে যাও, এটাই কামনা করব সব সময় খোদার কাছে। স্যার, অ্যারেস্ট করুন আমাকে। কি রে, আমি এখানে এলাম কি করে? ভাই, আমি আপনাকে নিয়ে এসেছি। তুই নিয়ে এসেছিস ভালো কথা, কিন্তু গ্যাস চুলি কি করে? ভাই, সেটা একজন পুলিশ দ্বারা করিয়েছি আমি। সে আমার হয়ে কাজ করেছে, সময় বুঝে গ্যাস ছুড়েছে, আর আমি আপনাকে পিছনের রাস্তা দিয়ে নিয়ে এসেছি। যাক, ভালোই হয়েছে। তবে আমিও চাইলে পালিয়ে আসতে পারতাম, কারোর বাপের ক্ষমতা হয়নি যে আমি অ্যারেস্ট করে থানা অবধি নিয়ে যাবে। কিন্তু তনুর কথায় পুরো দুনিয়াদারি উলটপালট হয়ে গিয়েছে আমার, তাই নিজেকে সঁপে দিয়েছিলাম পুলিশের কাছে। ভাই, সেটা একদম ভুল কাজ ছিল আপনার। আপনি ভালো করেই জানেন যে আপনি চেয়ার ছেড়ে দিলে কত মানুষ সেই জায়গায় বসার জন্য খুন খারাপি শুরু করবে। তাছাড়া আপনি আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত হয়ে যেসব করেছেন সেসব মানুষের কল্যাণে আসছে, কিন্তু বাকিরা তো সমস্ত কিছু চুষে খাওয়ার জন্য পুরোপুরি হা করে বসে আছে। ভাই, আপনি এই সকল কিছু থেকে পিছে নামিয়েন না। না রে মাহিন, সারা জীবন তো আর এসব করে চলবে না, কখনো না কখনো এসব থেকে ছুটে আসতেই হতো। যাক, এবারে একটা শক্ত রিজন পেয়ে গেছি তনু। যাকে কিনা এত ভালোবাসতাম, সেই আমাকে এসবের জন্য ভুল বুঝলো। সেই আমাকে গুন্ডা, পাষাণ, খুনি বলে আখ্যায়িত করলো। তাহলে সেসব কাজ দিয়ে আর কি হবে, যেই কাজ দিয়ে হাজার হাজার মানুষকে হাতের ইশারায় নাচিয়েছি, অথচ যেই মানুষটাই কিনা মূল্যবান ছিল আমার লাইফে, আমি তাকেই ধরে রাখতে পারিনি। তাহলে এসব কাজের আর মহত্ব কি? আমি সবকিছু ছেড়ে দিয়ে একদম গা ঢাকা দিয়ে দিব। ভাই, ভেবেচিন্তে বলছেন তো? হুম। তারপর থেকে শুরু হয়ে গেল সাধারণ জীবনযাপন। 2 দিন শহরে থেকে তারপর শহর ছেড়ে গ্রামে চলে এসেছি। শহরে যেই 2 দিন ছিলাম, সেই 2 দিন আমার সিমটা চালু ছিল। যারা যারা আমায় চিনতো এবং যাদের কাছে আমার নাম্বার ছিল, সকলেই আমায় নানানভাবে অপমান করেছে। সমস্ত কিছু চুপচাপ সহ্য করে নিয়েছি 2 দিন। তারপর শহর থেকে আসার সময় সিমটা ভেঙে ফেলেছি। মাহিন অনেক কান্না করেছে বেচারা আমার জন্য, কিন্তু কি আর করা, এসব তো ছাড়তেই হবে। একদিন না একদিন গ্রামে এসে মায়ের কাছে উঠেছি। মাও জানে শহরে সেই খুন করার খবর। মাও আমায় জিজ্ঞেস করে, আকাশ, তুই কি ওসব করেছিস কিনা? হ্যাঁ মা, কিন্তু তোমার ছেলে কোনো অন্যায় করেনি, সে মানুষের ভালোর জন্যই অমন করেছে। আকাশ, তুই কেন কি করেছিস জানি না, তবে একটা কথাই বলি, তুই আমার সন্তান, তোর উপরে আমার বিশ্বাস আছে। তাছাড়া তোর এখন খারাপ সময় চলছে, আমি মা হয়ে এখন তোকে আগলে রাখা উচিত, আর আমি সেটাই করব। আমি তোকে আগলেই রাখবো। বাকি ভালো খারাপ কি করেছিস সেসবের জবাব তুই দিবি উপরওয়ালার কাছে। ভালোর জন্য করলে তো ভালোই, আর খারাপ কিছুর জন্য করলে উপরে গিয়ে ছেলের প্রমাণ দিস না খোদার কাছে। মা, বিশ্বাস রাখতে পারো তোমার ছেলের উপরে। তোমার ছেলে কোনোদিন কারোর ক্ষতি বা কারোর উপরে জুলুম করেনি। যাদেরকে মেরেছি আমি, তারা নেশার সাথে জড়িত। তারা চায় দেশটাকে তাদের আওতায় নিয়ে একদম নিংড়ে মুচড়ে খেয়ে ছুঁড়ে ফেলে দিতে, তাই তাদেরকে উপরে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা বাদ দে, আয় এবার বাসায় এসে ফ্রেশ হয়ে নে, আমি খাবার লাগিয়ে দিচ্ছি। আর শোন, আগামী 6 মাস কোনো ধরনের বাহির টাহিরে যাস না, নিজেকে একটু গা ঢাকা দিয়ে রাখ। আচ্ছা মা, কি বলতে চাই আমি বুঝে গেছি। গল্পের পাঠক পাঠিকারা হয়তো আগে আমার মায়ের বিষয়টা জানতেন না। আসলে এটার কারণ হচ্ছে, আমার দুনিয়ার সাথে আমি আমার মাকে জড়িত করতে চাইনি, তাই এসবে আনিনি। কিন্তু পরে না পেরে মাকে জড়িত করতে হলো। তবে অবশ্য মা আগে থেকে হালকা পাতলা কিছু জানতো আমার সম্পর্কে, কিন্তু কখনো কিছুই বলেনি, কারণ তিনার বিশ্বাস আছে তিনার ছেলের উপরে। আজ 3 দিন হলো গ্রামে এসেছি, সবকিছুই পিছনে ফেলে রেখে এসেছি।
আজকে মাফিয়ার পথটাও ছেড়ে দিব। সাথে সাথে কালো দুনিয়ার অনেক কয়টা মানুষের সাথে কথা বললাম যে আমি এই কালো নগরীতে আসা যাওয়া বন্ধ করে দিব, কিন্তু সবাই আমার কথা শুনতে নারাজ, কারণ তারা আমাকে অনেক ভালোবাসে। তাদের কথা হচ্ছে আমি যাই করি না কেন তাদের সাথে থাকতে হবে, কিন্তু আমি তো ছেড়ে দিবই। শেষমেশ আমায় আটকাতে না পেরে আন্ডারওয়ার্ল্ডের নাম করা মাফিয়া রুস্তম, যে কিনা সিঙ্গাপুরের মাফিয়া, সে বলে ওঠে, মাইকেল মুন্না, তুমি ভালো করেই জানো এই কালো নগরীতে কেউ বড় আর কেউ ছোট না। প্রতিটা দেশের একজন বিশেষ করে মানুষ এই আন্ডারওয়ার্ল্ড গ্যাংয়ের সাথে জড়িত। তবে তুমি সেটা ছেড়ে দিতে চাইছো। তোমার কথা অনুযায়ী আমাদের অন্য কাউকে নিতে হবে তোমার অবস্থানে, কিন্তু আমরা তোমার অবস্থানে অন্য কাউকেই বসাবো না, কারণ এই টিমের সকল মানুষ এই আমরা একে অপরকে আপন ভাই মনে করি। তোমার সাথেও আমাদের তেমন সম্পর্ক হয়ে গেছে। তবে হ্যাঁ, রুলস মোতাবেক একজনকে তো নিতেই হবে তোমার অবস্থানে, কিন্তু আমরা সেই মানুষটাকে জাস্ট নামকাও আসতে নিব। তার হাতে থাকবে না কোনো পাওয়ার, না থাকবে আন্ডারওয়ার্ল্ডের কোনো মানুষের সাথে লিঙ্ক আপ। সে শুধু আন্ডারওয়ার্ল্ড মাফিয়াতে আছে, এই নামটাই পাওয়ারের জন্য ব্যবহার করতে পারবে। এছাড়া কোনো পাওয়ার তাকে দেওয়া হবে না। মাইকেল মুন্না, তোমার জন্য এই সিট আজীবন খালি পড়ে থাকবে। তোমার এই চেয়ারে আর কাউকে বসতে দিব না আমরা। তুমি যখনই ফিরে আসবে তখনই এই সিট খালি পাবে বসার জন্য, না হয় আজীবন এই সিট আর কেউ পাবে না বাংলাদেশ থেকে। রুস্তম ভাই, কি যে বলবো ভাই ভেবে পাচ্ছি না। আপনার সাথে কাজ না করলে ভালোবাসা কি সেটা আসলে বুঝতেই পারতাম না। মাফিয়ার অনেক মানুষ আছে যারা নিজের পাওয়ারের অপব্যবহার করে, যারা স্মাগলিং করে, যারা অস্ত্র ব্যবসায় জড়িত। অবশ্য তাদের পাওয়ার বহু আগ থেকেই, হয়তো মাফিয়ায় আসার আগ থেকেই। কিন্তু যে যাই হবে হোক, সকলের ভিতরে একটা ভালোবাসা আর মহব্বত আছে টিমের প্রতি, টিমের মেম্বারের প্রতি। হ্যাঁ আকাশ ভাই, সেটাই। হয়তো মানুষ সবাই খারাপ সবার জায়গা থেকে আমরা, কিন্তু সেই খারাপ মানুষগুলোও সুন্দরভাবে একটা টিম লিড করছি। কেউ কারোর উপরে হামলা না, কেউ কারোর সাথে ঝামেলা না। ভাই সত্যি অনেক কষ্ট হবে আমার, তবুও আমায় সরে যেতে হবে। আকাশ ভাই, শেষ একটাই কথা বলবো, খালি আবারও ফিরে আসো তুমি। তোমার অপেক্ষায় থাকবো আমরা। ভালোবাসা টিমের প্রতি। তারপর কথাবার্তা বলে ফোনটা রেখে দিলাম। সেই রাতেই পুরোপুরি ভাইরাল হয়ে গেল দেশের মধ্যে যে মাইকেল মুন্নাকে মাফিয়া থেকে বিতাড়িত করা হয়েছে। অবশ্য এটার পিছনে আমারই হাত ছিল। আমি দেখতে চাইছি দেশের মানুষ এবার কেমনে কি করে। এবার যে বসবে আমার পজিশনে, সে কিভাবে সমস্ত কিছু লুটে খায় সেটাই দেখবো খালি। তাই বিতাড়িতর ঘটনা রটিয়েছি। দেখতে দেখতে 1 মাস কেটে গেল, কিন্তু আমার মন খারাপই আর চোখের পানি বন্ধ হয় না। তনুর জন্য বিশাল কান্না আসে, টিমের জন্যও অনেক খারাপ লাগে, কিন্তু সেসব আর আমার নেই বলে মনকে বুঝ দেওয়ার চেষ্টা করি। ধীরে ধীরে 6 মাস কেটে গেল। 6 মাসে দেশের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আমার সাথে চাল চেলেছে যেই মিনিস্টার, সে ইলেকশন জিতে গেছে। সে এখন প্রকাশ্যে অস্ত্রের ব্যবসা করে। বাকি শহরে এখন হাবিজাবি নানা রকমের গ্যাং উঠেছে, যারা মানুষকে প্রতিনিয়তই হেনস্থা করে যাচ্ছে। মানুষ থেকে চাঁদাবাজি করা থেকে নিয়ে শুরু করে বিভিন্ন পন্থায় টাকা হাতিয়ে নিচ্ছে। এই সমস্ত কিছু হচ্ছে বিভিন্ন দলবলের কারণে। আমি থাকায় যেসব দলবল কোনো কিছু ছিল না, কিন্তু আমি মাফিয়া ছেড়ে দেওয়ার পর এসব হয়েছে। বুঝুক সবাই এবার আমার কি, আমি তো আজ বাদে কাল সেট হয়ে যাব, বাকি মরবে জনগণ। তাছাড়া ছোটখাটো একটা চাকরিতে জয়েনও দিয়ে দিয়েছি। 1 তারিখ আমার জয়নিং ডেট। এবার আমি আমার জীবনের প্রতি ফোকাস করব। অন্যদিকে তনু বেশ হাসি খুশি দিন কাটাচ্ছে, কলেজ, বন্ধু বান্ধব আর বাসা এসব নিয়ে। আকাশকে হারিয়ে তার ভিতরে খারাপ লাগা বলতে কিছু কাজ করেছিল কিনা কে জানে। সে একদিন কলেজ শেষ করে বাড়ি যাচ্ছে, তখনই কিছু ছেলে পেলে রাস্তায় তার সাথে অনেক বাজে ব্যবহার করে। ছেলেগুলো তার শরীরের দিকে আঙুল উঠিয়ে বাজে বাজে ইঙ্গিত করে কথা বলতে থাকে। আর সেই সময় রাস্তা দিয়ে মাহিন যাচ্ছিল। সে তনুকে দেখে তাড়াতাড়ি ছুটে আসে। সে সেই ছেলেগুলোর থেকে কোনোভাবে তনুকে বাঁচিয়ে নেয়। কি আপু, কেমন লাগলো এখন? অনেক ভালো লাগছে বুঝি, তাই না? আপু, এখন যে কোনো কথা বলছেন না? কিছুই বলার নেই আপনাকে ধন্যবাদ ছাড়া। ধন্যবাদটা লাগবে না আমার, তবে হ্যাঁ, ধন্যবাদ বদলে কয়েকটা কথা শোনালেই হবে। জি বলেন। আজকের এই পরিস্থিতির কোনো না কোনোভাবে আপনি দায়ী। কারণ হলো, ভাই যখন মাইকেল মুন্নার হয়ে কাজ করত তখন দেশে এত কিছু হতো না। আর তাছাড়া আপনার গায়ে এখন কেউ হাত দেওয়া তো দূরের কথা,
চোখ তুলে তাকানোর মতো সাহস করতো না ভাইয়ের জন্য। কিন্তু ভাই খালি আপনার জন্যই সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বহু দূরে সরে গেছে। আর মাইকেল মুন্না, যার হয়ে কিনা ভাই কাজ করতো, সেও খারাপ মানুষ না। মাইকেল মুন্না বলেন, আর শুধু মুন্নাই বলেন, যার ভয়ে পুরো দেশের মানুষ আতঙ্কে থাকতো, কেউ কোনো 2 নম্বরই করার সাহস পেত না। আজ দেখেন, দৈনিক খবরে নারী ধর্ষণ আর অস্ত্র ব্যবসা নিয়ে খবর সম্প্রচার হচ্ছে। পুলিশ তাদেরকে আজ ধরে কালকে টাকার বিনিময়ে ছেড়ে দেয়। মোট কথা, সবাই মিলে একটা সার্কেল করে ফেলেছে। সবাই সবাইকে সাপোর্ট করবে অর্থনৈতিক কাজে। আর সবচাইতে বড় কথা, আকাশ ভাই যেই কর্নেল ছেলেকে মেরেছে, সে ছিল গোপনে নাম করা অস্ত্র ব্যবসায়ী। শুধু তাই নয়, বহু অর্থনৈতিক কাজ সে তলে তলে করত। ভাইয়ের হাতে যারা মরেছে, তাদের মাকসাদ একটাই ছিল, মাইকেল মুন্নাকে সবাই মিলে সরিয়ে দেশটাকে চুষে চুষে খাবে। আজ তারা তাই করছে। ভাই মাইকেল মুন্নার অনেক কাছের লোক ছিল। ভাই মাইকেল মুন্নার থেকে দূরে সরে আশায় মাইকেল মুন্না আন্ডারওয়ার্ল্ড ছেড়ে দেয়। বিশ্বাস করবেন, শেষ যেদিন জিজ্ঞাসা করেছিলাম ভাইকে যে আকাশ ভাই, আপনি এইসব থেকে দূরে সরলেন কেন, যেখানে মুন্নার মতো মাফিয়া হাত আছে আপনার মাথার উপরে, তখন তিনি শুধু আপনার কথাই বলেছিলেন, যেখানে এত পাওয়ার থেকেও ভালোবাসার মানুষটাকে আঁকড়ে রাখতে পারিনি, সেখানে এইসব পাওয়ার দিয়ে আর কি হবে। তারপর ভাই এইসব ছেড়ে একদম বহু দূরে সরে যায়। আপু, আমি ভাইয়ের চোখে আপনার জন্য যে ভালোবাসা দেখেছি, আমার মনে হয় না এই দুনিয়ার ভাইয়ের মতো আপনাকে আর ভালোবাসতে পারবে। আপনি ভাইকে ছেড়ে দেওয়ার কোনো না কোনো সূত্র ধরে সেই সাইড এফেক্ট পুরো মাফিয়া পর্যন্ত পড়েছে। কারণ ভাইয়ের জন্য একান্ত মাইকেল মুন্না মাফিয়া ছেড়েছে, আর আপনার জন্য ভাই ছেড়েছে মাইকেল মুন্নাকে। মায়ের কথা শুনে তনুর ভিতরে কেমন যেন একটা খারাপ লাগা কাজ করছে আকাশের জন্য। সত্যিই তো, দেশ অনেকটা বদলে গেছে এখন। দেশের প্রশাসন এই যখন খারাপের সাথে যুক্ত, সেখানে আকাশের মতন মানুষ বিচার আদালত খুলে বসা কোনো বড় বিষয় নয়। আচ্ছা ভাইয়া, আকাশের কোনো ঠিকানা বা খোঁজ খবর আছে আপনার কাছে? না, ভাইয়ের সাথে সেই 6 মাস আগে যোগাযোগ হয়েছে, তারপর আর কোনো কথাই হয়নি। আমার তো মনে হয় ভাই জীবিত নাই, কারণ সে কষ্ট নিয়ে ভাই আপনার সামনে থেকে বিদায় নিয়েছে। মনে হয় না তিনি পৃথিবীতে আছেন, আর থাকলেও হয়তো সেটা না থাকার মতো। এবার তনুর বুকের ভিতরে স্যাঁত করে ওঠে। তার কেন জানি আকাশের জন্য বিশাল খারাপ লাগছে। কেমন যেন বুক ফেটে কান্না আসছে আকাশের জন্য। আচ্ছা আপু, আমি চললাম। মাহিন চলে গেল, আর তনুও বাসায় চলে আসলো। তনুর খারাপ লাগাটা যেন ক্রমশ বেড়েই চলেছে। না, আমি আগামীকাল কলেজে গিয়ে আকাশের সম্পর্কে মানুষের কাছে যাচাই বাছাই করব। পরের দিন সকালে তনু কলেজে চলে যায়। সে পুরনো সবাইকে আকাশের কথা জিজ্ঞেস করতে থাকে যে আকাশ কেমন ছিল। সবাই একই কথা বলে, সে হয়তো নিজের জন্য খারাপ ছিল, বাট মানুষের উপকার হয়েছে তার দ্বারা। এসব শুনে তনুর ভিতরটা আরো ফেটে যাচ্ছে। সে আজকে আর ক্লাসে যায় না। ক্লাস না করে কলেজে পণ্ডিতে একটা কোমর সমান পিলারের উপরে উঠে পা ঝুলিয়ে বসে আছে। তার চোখের কোণ বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। হঠাৎ এই কলেজের বাইরে হাঙ্গামা শুরু হয়। তনু দেখতে পায় অনেক চিল্লা চিল্লি শুরু হয়েছে কলেজের বাইরে। অনেক মানুষ সেখানে একত্র হয়েছে, আর কলেজের স্টুডেন্টরা সেদিকে দৌড়ে যাচ্ছে। সেও সেখানে যায়। তারপর সেখানে গিয়ে দেখতে পায় তাদের কলেজের একটা ছেলেকে কে যেন মেরে রাস্তায় ফেলে রেখে গেছে। আশেপাশের মানুষ বলছে যারা মেরেছে তারা দলবল নিয়ে এসেছিল, প্রায় 10 থেকে 15 জনের একটা গ্যাং। এদিকে আকাশ নিজের কাপড় চোপড় গুছিয়ে নিয়েছে চাকরিতে জয়েন করার জন্য। আকাশ কেমন যেন পাল্টে গিয়েছে। তার পুরো মুখ ভর্তি দাড়ি, চেহারা কেমন ফুলে গিয়েছে। সে নিজেকে যেন নিজে চিনতে পারছে না। সে তার মায়ের থেকে দোয়া নিয়ে চাকরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। চাকরির সুবাদে আলাদা বাসায় নিয়ে থাকে সে। আজ 1 মাস চাকরি। কিভাবে যে একটা মাস কাটিয়ে দিয়েছি চাকরি জীবনে তা নিজেও বলতে পারবো না। যাক, এই চাকরি দিয়ে জীবন চালিয়ে নিব। পিছনের সমস্ত অতীত পুরোপুরি ভুলে গিয়েছি আমি, শুধু তনুকে ছাড়া। এখনো মনে পড়ে তার কথা। যাক, খোদার হুকুম ছিল, সে আমায় ছেড়ে চলে গিয়েছে। আজ অফিস বন্ধ। সকালবেলায় উঠে চা হাতে নিয়ে আরেক হাতে খবরের কাগজটা নিয়ে উঠিয়ে পড়ছি। তখনই একটা লেখা দেখতে পেলাম, রূপসী মেয়ে নামক নতুন এক মেয়ে মাফিয়া জন্ম হয়েছে নাকি শহরে, যে নাকি পুরো শহরকে হাতের ইশারায় নাচিয়ে বেড়াচ্ছে, যাকে কিনা প্রশাসন দিনরাত তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। কে এই রূপসী নারী যে কিনা পুরো শহরকে হাতের ইশারায় নাচিয়ে বেড়াচ্ছে, যার খোঁজে কিনা প্রশাসন
রাত দিন এক করে দিয়েছে। কে এই মেয়ে? কি উদ্দেশ্য নিয়ে এই পথে নেমেছে? কে সে? এসব নিয়ে বসে বসে ভাবছিলাম। তখনই মনে এলো টিভিতে মেয়েটাকে নিয়ে কোনো নিউজ কভার করছে কিনা দেখি তো একটু। টিভি চালু করে দিলাম। খবরের চ্যানেলেই চালু করা ছিল। তখনই টিভির পর্দায় সেই রূপসী মেয়েকে নিয়ে একটা সংবাদপত্র প্রচার হয়। টিভির স্ক্রিনে একটা কালো কাপড়ে মুখ বাঁধা মেয়ের ছবি তুলে ধরেছেন তারা সেই কালো কাপড়ে মুখ বাঁধা মেয়ের প্রসঙ্গ নিয়ে বলতে শুরু করে। শহরের সমস্ত মানুষকে সাবধানে থাকার অনুরোধ করছি, কারণ শহরে নতুন এক ক্রিমিনালের জন্ম হয়েছে, যাকে আপনারা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, যে কিনা গোপনে মানুষ হত্যা করছে এবং রাতের বেলায় শহরের নামি দামি লোকের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে সমস্ত টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা সবাই সাবধান এই ক্রিমিনালটার হাত থেকে। এই ক্রিমিনাল অল্প কিছু সময়ের মাঝেই শহরে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। প্রশাসন তার সঠিক চাহিদা সম্পর্কে অবগত নয়। তার মোটিভ বা মাকসাদ কি আমরা কেউ কিছুই বলতে পারি না। সো সবাইকে সতর্ক থাকার অনুরোধ রইল। রিপোর্টারের কথা শুনে পেট ফেটে একটা হাসি এলো, কারণ এতদিন পর তাদের ভিতরে ভয় ভীতি বলতে কিছু একটা দেখতে পেয়েছি। তবে অন্যদিকে বেশ অবাকই হচ্ছি এই মেয়ের কথা শুনে। কে এই মেয়ে আর কি করতে চাইছে সে? এসব চিন্তা ভাবনা করছিলাম। তখনই পাশে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই হ্যালো মাইকেল। লোকটার মুখ থেকে আমার এই নাম শুনে থতমত খেয়ে গেলাম। এই যে, কে আপনি? আমি পলিটিশিয়ান শিকদার বলতেছি। কি চাই আপনার আমার কাছে? আর আপনি আমার তথ্য পেলেন কি করে? মুন্না বা আকাশ, যাই হও, প্লিজ হেল্প মি। আর আমি তথ্য বহু কষ্টে জোগাড় করেছি। কিসের হেল্প? আর আমাকে দিকে কিসের কাজ নিতে চাচ্ছেন? বুঝলাম না। শহরে একটা নতুন মনস্টারের জন্ম হয়েছে। এক কথায় বলতে গেলে হায়না সে ধরে ধরে আমাদের মতন নামি দামি লোকগুলোকে মারছে আর আমাদের সারা জীবনের উপার্জন লুটে নিচ্ছে। প্লিজ তুমি ওই মেয়ের থেকে বাঁচাও আমাদের। সরি, আমি কোনো কিছু পারবো না। আর আপনারা আমাকে এখনো যেমনটা ভাবছেন আমি তেমনটা নই। আমার ভিতরে বাহিরে এখন অনেক পরিবর্তন এসে গেছে। আর তাছাড়া এসব কাজকর্মের জন্য মানুষের কাছে অনেক কালার হয়ে গিয়েছি আমি। আমার নামটাও খারাপ হয়ে গিয়েছে সকলের কাছে। সবাই তো আমায় চিনে না, জানে না। তবে যারা আমায় চিনতো তারাও ভিতরে ভিতরে নিন্দা করেছে আমার। শুধু তাই নয়, যেই সকল মানুষগুলো আমার খুবই ক্লোজ ছিল, যারা আমার জন্য দুনিয়ার বুকে শান্তিতে নিঃশ্বাস নিতে পারত, যারা আমার পাওয়ারে উঠত, তারাই আমার পিছনে বাস দিয়েছে। অথচ সঠিক সময় যদি আমি তাদের উপরে অভক্তি দেখাতাম তাইলে সেই কয়টা নেতা বা সেই কয়টা মানুষ আজ জীবিত থাকতো না। তাদের জায়গা হতো আজ মাটির নিচে, যেখানে সাপ বিচ্ছুর আনাগোনা। তাই আমি ওসব ছেড়ে দিয়ে অন্য এক দুনিয়ায় পাড়ি জমিয়েছি। আমি আর ওসব কিছুতে নাই। সো আপনাদের ব্যাপার আপনারাই দেখেন। আর বড় কথা হলো, আপনারা এত বড় মাপের মানুষ হওয়ার পরেও নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারছেন না। এর মানেটা বুঝলাম না। মুন্না, আমি জানি তুমি কষ্ট পেয়ে পাল্টে গেছো, তবে সত্যি এটাই ছিল যে তুমিও একজন মানুষ ছিলে যে সবাইকে দমিয়ে রাখতে। তোকে আজ পর্যন্ত তোমার কোনো খারাপ কাজ ধরা পড়েনি, তবে মানুষের নিন্দায় তুমি ওসব ছেড়ে দিয়েছো। কিন্তু বিশ্বাস করো, তুমি মুন্না না চাইলেও পৃথিবীর বুকে এমন কোনো বাপের বেটা ছিল না যে তোমাকে সেই জায়গা থেকে সরাবে। কিন্তু তুমি ছেড়ে দিয়েছো সেই জায়গা। তাই প্রশাসন এবং মিডিয়া তোমার পিছনে লেগে এটা ওটা নিউজ কভার করছে। তার কারণে তুমি লোকমুখে খারাপ হয়ে গিয়েছো। আর সেই জেদের ফলে তুমি তোমার সেই জায়গাটা থেকেই একমাত্র দূরে সরে গিয়েছো। হ্যাঁ, সত্যিটা এটাই। তবে আমি আর সেসব লাইফে ফিরে যাব না। সাদামাটা একটা চাকরি করে জীবনযাপন বেশ ভালো করে চলছে। মুন্না, তোমায় আমি জোর করব না, তবে এতটুকু বলবো, তুমি আমাদের সেভ করো সেই হায়না থেকে। আজ 4 মাস শহরে নামি দামি অনেক লোক দুনিয়া ছেড়ে চলে গেছে। সবাইকে সেই রূপসী মেয়েটাই মেরেছে, কারণ মানুষগুলোর লাশের উপরে একটা কাগজ দিয়ে ছোট্ট করে লেখা থাকতো রূপসী। কিন্তু প্রশাসন তাকে কখনো খুঁজে বের করতে পারেনি, আর সে তার কাজের আমদাম দিয়েই চলছে। তাই এখন আমার নিজেরও ভয় হচ্ছে কখন সে আমায় মেরে ফেলে। দুঃখিত, আমি আপনার কোনো সাহায্য করতে পারবো না। এবার ফোন রাখলাম বলে মুখের উপরে ফোনটা রেখে দিলাম। কারণ সময়ে মানুষ অপমান করেছে আর অসময়ে এসে সাহায্য চাইছে। মুরুখ সবাই এখন, এতে আমার কিচ্ছু আসে যায় না। আজ অফিস বন্ধ, তাই ছুটি কাটাচ্ছি বাসায় বসে বসে। একাই থাকি বাসায়, মা বাবা গ্রামে থাকে। দেখতে দেখতে দুপুর পেরিয়ে এলো। দুপুরে খাবার বেড়ে নিয়ে খাবার খাচ্ছি।
তখনই আবার মায়ের ফোনটা এলো গ্রাম থেকে। ফোন রিসিভ করে, হ্যাঁ মা বলো। বাবা তুই গ্রামে চলে আয়, আমরা তোর জন্য মেয়ে দেখছি। মা, কি পাগলামি শুরু করলে বলো তো? আমার মতন ছেলেকে কে বিয়ে করবে বলো? না আছে কোনো ভালো চাকরি, না আছে ভালো মাইনে। এই ছেলে একদম বকবক করবি না, আমি তোকে এবার বিয়ে করিয়েই ছাড়বো। আর তাছাড়া আমার ছেলে তেমন ফেলনা না, তাকে বিয়ে করার জন্য অনেক ভালো মেয়ে এখনো বসে আছে। মা, তা না হয় আছে, কিন্তু গ্রামের মেয়ে আমার সাথে সমস্ত কিছু মানাবে কি করে? আরে সে গ্রামের মেয়ে হলেও গ্রামে থাকে না, সে পড়ালেখার জন্য তোর শহরেই নাকি থাকে। আমরা যখন তার বাবা মাকে তোর জন্য তার মেয়েকে প্রস্তাব দিই তখন তারা মেনে নেয়। আমরা মেয়ের সাথেও কথা বলেছি, সেও বিয়ে করতে রাজি, তবে সেটা কয়েক মাস পর, কারণ তার নাকি পরীক্ষা সামনে। তো তুই এখন আপাতত এসে মেয়ের মা বাবার সাথে কথা বলে যা। মা, এখন তো আমার অফিস ছুটি নাই, আমি সময় করে ছুটি পেলে আসবো নে। সময় করে না, এ মাসের মধ্যেই ছুটি নিয়ে আয়। আচ্ছা, চেষ্টা করব। এবার রাখি মা, খাবার খাচ্ছি। আচ্ছা খেয়ে নে। মায়ের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। ঠিক তখনই আমার সবচাইতে কাছের এক ছোট ভাই মাহিন, যে কিনা আমার বাসায় আসে। আপনারা সবাই তো তাকে চেনেন। মাহিনকে কিছুদিন আগে ঠিকানা দিয়েছি আমি। কিরে মাহিন, তুই হঠাৎ? ভাই, এমনি আসলাম, ভাইরে দেখতে ইচ্ছা করেছিল তাই চলে এসেছি। যাক, ভালোই করেছিস। আচ্ছা আয়, কয়েকটা খেয়ে নে আমার সাথে। না ভাই, আমি খেয়ে এসেছি, আপনি খান। আচ্ছা ঠিক আছে, তো বল তোর হালচাল কেমন? ভাই, আপনি আমার লাইফ বানিয়ে দিয়েছেন, সেটা কেমনে কেমনে হবে আর বলেন? অবশ্যই ভালো আছি, কিন্তু আপনাকে দেখে ভাই অনেক কষ্ট হচ্ছে। কেন রে মাহিন? ভাই, আপনি চাইলে সোনার কাঠে ঘুমাতে পারতেন, কিন্তু সেই মানুষ কিনা ছোটখাটো একটা চাকরি করে কষ্টে জীবনযাপন করছেন। মাহিন, এসব আমার কষ্টের উপার্জন। হ্যাঁ, হয়তো অ্যামাউন্ট কম, তবে বিশ্বাস কর তৃপ্তিটা অনেক বেশি পাই, যাই খাই না কেন। তাও ভাব। আরে ছাড় না ওসব কথা। আচ্ছা শোন না, শহরে নাকি রূপসী নামক কোন মেয়ে ব্যাপক হাঙ্গামা করছে। ভাই, ওই শহরে আমাদের প্যান্ডেলারা যারা আছে তারা হালকা পাতলা একটু জানিয়েছিল। আচ্ছা মাহিন, খোঁজ বের করতো সেই মেয়েটার সম্পর্কে একটু জানা উচিত। আচ্ছা ভাই, আমি খবর নিয়ে আপনাকে জানাচ্ছি। ঠিক আছে। এর মাঝে আরো 2 দিন কেটে গেল। 2 দিন পর মাহিন রূপসী মেয়ের তথ্য নিয়ে বাড়ি এসেছে। সে রূপসী মেয়ের সম্পর্কে যা বলতো তা শুনে আমার আসমান জমিন পুরো এক হয়ে গিয়েছে। রূপসী নারীর উদ্দেশ্যে নাকি সে দেশের সব কয়টা মাথাওয়ালা মানুষকে মেরে ফেলবে। শুধু তাই নয়, শহরের নামি দামি বিজনেসম্যান যারা আছেন তাদের অ্যাকাউন্ট সে পুরো ফাঁকা করে দিবে। কিন্তু মাহিন, এসবের পিছনে তার মাকসাদ কি? সে তো এমনিতেও টাকা হাতিয়ে নিয়েছে এবং চাইলে হয়তো আরও নিতে পারে, কিন্তু মানুষ টপকানোর কারণটা কি? ভাই, এইসবের পিছনে মূল কারণ কি সেটা একমাত্র সেই মেয়েই বলতে পারবে। আর তাছাড়াও সবচাইতে বড় জিনিস হচ্ছে সে যেই মানুষগুলোকে মারছে তারা সবাই নামি দামি লোক। তাদেরকে মেরে তাদের লাশের বিধ্বংস অবস্থা করে ফেলেছে। তাদের লাশ যখন পুলিশ উদ্ধার করে তখন লাশের কন্ডিশন দেখে মনে হয় খুনির অনেক আগ থেকে তীব্র আক্ষেপ বা তীব্র ঘৃণার জন্ম নিয়ে আসে এই মানুষটার প্রতি। না হয়তো একটা মানুষকে এভাবে মারে কি করে? মাহিন, সেই মেয়েকে জানি না, তবে হয়তো বড়সড় কোনো মাকসাদ নিয়ে মাঠে নেমেছে। তবে হ্যাঁ, সে একদিকে ভালো কাজ করছে, কারণ যাদেরকে সে মেরেছে তাদের অতীত এবং বর্তমান অনেক কালো এবং নোংরা। যে মানুষগুলো সমাজের জন্য একটা ভয়ঙ্কর ভাইরাস, রূপসী মেয়েটা তাদেরকেই মেরেছে। ভাই ঠিক বলেছেন, কারণ আপনি মাফিয়া ছাড়ার পর অনেক মানুষ এমন মাথা উঠেছিল, আর সেই মেয়ে কোনো না কোনো ভাবে তাদেরকে শেষ করছে। আচ্ছা, তুই মেয়েটার আরো ভালো করে খোঁজ লাগা, আমিও দেখছি কি করা যায়। আচ্ছা ভাই। দেখতে দেখতে আরো কয়েকটা দিন কেটে গেল। এর মাঝে মাহিনের হাতে আর কোনো খবর লাগেনি, কিন্তু মেয়েটা ঠিকই তার কাজ চালিয়ে যাচ্ছে। সে ইতিমধ্যে আরো কয়েকটাকে টপকে দিয়েছে। দেশের অবস্থা অনেকটা বিভৎস রূপ ধারণ করেছে। বড় বড় নেতা সবাই তো ভয়ে চুপসে আছে। সবার ভিতরে এখন একটাই ভয়, রূপসী মেয়েটা কখন না তাকে এসে মেরে ফেলে। কারণ আগে যারা মরেছে তারাও অনেকটা সিকিউরিটির মাঝে ছিল, কিন্তু সেই রূপসী মেয়ের হাত থেকে তারা কোনোভাবেই বাঁচতে পারেনি। তাই সবার মনে
একটা আতঙ্ক ছড়িয়ে আছে। অন্যদিকে সিকান্দার সাহেব আমাকে ফোন করে করে হতাশ করে ফেলেছেন, কিন্তু আমি আমার মতন নীরব হয়ে আছি। কোনো ধরনের কোনো রেসপন্স নেই আমার, কারণ তাদের মতন মানুষের কারণেই আজ আমি শান্ত হয়ে গিয়েছি। তারা জোর জবরদস্তি আমার ভিতরটাকে দুর্বল করে দিয়েছে। এইভাবে দিন কাটছে, কিন্তু সিকান্দার সাহেবের প্যারা দেওয়া যেন ক্রমশ আরো বেড়েই চলেছে। একদিন সকালবেলায় অফিসে যাব, তখনই তিনি ফোন করেন। মুন্না ভাই, আপনার পায়ে ধরি ভাই, আপনি আমাদেরকে বাঁচান। আরে সিকান্দার সাহেব, আপনি বারবার আমার কাছে কেন এসবের জন্য সাহায্য চাইছেন? আমার বদলে আরেকজন তো মাফিয়ার চেয়ারে বসেছে নাকি? তাকে গিয়ে বলেন, সে আপনাদের সাহায্য করবে। ভাই, সে দুনিয়ায় বেঁচে থাকলে তো করবে। মানে কি? ভাই, মানে হলো আপনার পরিবর্তে যেই ছেলে মাফিয়ার চেয়ারটাতে বসেছিল সে একটু অতিরিক্ত পাকনা। সে নিজের ক্ষমতা আর মানুষের কাছে নামডাক পাওয়ার জন্য নিজেই নিজের পরিচয় দিতে শুরু করে যে সে বর্তমান সময়ের মাফিয়া। আর সেই কারণে রূপসী তাকে সবার আগে উপরে টিকিট ধরিয়ে দিয়েছে। রূপসী নারী সর্বপ্রথম খুন করে সেই মাফিয়ার চেয়ারে বসা মানুষটাকে। বাহ, রূপসী নারী এত কাজ করছে কি করে? ভাই, সে আমরা জানি না, আমরা খালি এতটুকুই জানি যে আপনার সাহায্যের প্রয়োজন আমাদের। সরি, আমি এখন কোনো সাহায্য করতে পারবো না, আর যদি পারিও সেটা আরো পরে। মুন্না ভাই, আপনার কাছে হাত জোর করছি, প্লিজ 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 আমাদেরকে বাঁচান। আচ্ছা সিকান্দার সাহেব, ঠিক আছে, যান, আমি আপনাদেরকে সাহায্য করব, কিন্তু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? মিনিস্টার আসাদ সাহেবকে তিনার পদ থেকে বাতিল করতে হবে। ভাই, সেটা আপনার বলতে হবে না, আমি জানি সে আপনার সাথে কি কাণ্ড করেছে। আমি কথা দিচ্ছি, আমি তাকে ঘাড় ধাক্কা দিয়ে তার চেয়ার থেকে তাকে সরাবো। তবে আপনি চাইলে সেটা নিজেই করতে পারেন, কিন্তু আপনি যেহেতু আমার কাছে একটা চাহিদা রাখছেন, তাহলে সেটা আমি পূরণ করবই। ঠিক আছে, 3 থেকে 4 দিন পর আমি রূপসী নারীর বিষয়টা দেখব, কিন্তু এর মধ্যে আপনারা একটা কাজ করেন। কি কাজ ভাই? দেখুন সিকান্দার সাহেব, আমরা কিন্তু জানি না যে রূপসী নারীর আসল মাকসাদ বা চাহিদা কি। সো আপনারা ইন্টারনেট বা নিউজের মাধ্যমে রূপসী নারীর সাথে চুক্তিবদ্ধ হওয়ার ট্রাই করেন যে আপনারা তার সমস্ত চাহিদা পূরণ করবেন, কিন্তু তার বিনিময়ে সে এসব বন্ধ করে দিতে হবে। দেখেন সে তখন কোনো ধরনের কোনো চাহিদা বা ইচ্ছা প্রকাশ করে কিনা। আশা করি সে চাহিদা প্রকাশ করবে। আমার মন বলছে অবশ্যই সে করবে, কারণ কোনো মানুষ এমনি এমনি এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে না কখনো। আচ্ছা ভাই, আপনি যেমনটা বলেছেন আমরা তেমনটাই করছি। আমাদের সোশ্যাল সাইটগুলো থেকে এমনভাবে নিউজ কভার করবে যে আমরা তার সব রকম চাহিদা পূরণ করতে রাজি। পরে এই নিউজের মাধ্যমে আমরা রূপসী নারীর চাহিদা সম্পর্কে জানার চেষ্টা করব, দেখি সে কি বলে। পরে বাকিটা আমি দেখছি। আর শোনেন, আগামী 3 থেকে 4 দিন কোনো ধরনের ফোন দিবেন না আমাকে, আমি একটু বিজি থাকবো এই কয়েকদিন। ঠিক আছে ভাই। সিকান্দার সাহেবের সাথে কথা বলে অফিসে চলে গেলাম। আজ স্যার থেকে ছুটি নিব 3-4 দিনের জন্য, কারণ বাসায় যাব। 2 মাস হয়ে গেল বাসায় যাওয়া হয় না। 3-4 দিন মায়ের সাথে কাটাবো, তাই সিকান্দার সাহেবকেও ফোন দিতে বারণ করেছি। অফিসে এসে ছুটির জন্য আবেদন করলাম। স্যার আমায় রুমে ডাকলো। আকাশ সাহেব, এই অসময়ে কিসের জন্য ছুটি লাগবে আপনার? স্যার 2 মাস হলো বাড়ি যাই না, মাটাও একা বাড়িতে, তাই মায়ের সাথে একটু সময় কাটাবো ভাবলাম। আকাশ সাহেব, আপনি তো দেখি নিজের অফিস আদালত ভেবেছেন এটাকে। আপনার তো দেখছি মাথায় এই নাই যে আপনি অন্য কারোর চাকরি করেন। আপনার ইচ্ছা হয়েছে আর আপনি এসে ছুটির আবেদন করলেন। এমন মন মর্জি মতো চললে তো একদম ছুটি নিয়ে বাড়ি চলে যান। আর যদি কাজ করতে হয় তাহলে গিয়ে কাজ করুন, কোনো ছুটি নাই আপনার। স্যারের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। ঠিক আছে স্যার, যাচ্ছি। চেয়ার থেকে উঠে শান্তভাবে হাঁটা দিলাম। মনে মনে ভাবছি, আমি কি আকাশ? কি হয়ে গেলাম? নিজেকে নিজেরই চিনতে কষ্ট হচ্ছে। যে আকাশকে বড় গলায় কথা বলার মতন সাহস কারোর ছিল না, সেই আকাশকে আজকে সবাই এটা সেটা বলে। এসব ভাবতে ভাবতে স্যারের রুম থেকে বের হব, তখনই স্যার পিছন থেকে ডাক দিল আমায়। আকাশ ভাই, এদিকে আসেন। চুপচাপ স্যারের সামনে গিয়ে দাঁড়ালাম। আমি স্যারের সামনে গিয়ে দাঁড়াতেই তিনি এসে আমার হাত চেপে ধরে মাপ চাইতে শুরু করলো। আমি তো পুরো অবাক। কি হলো স্যার, হঠাৎ আপনার? আকাশ ভাই, আমি আপনার সাথে এতটা সময় মজা করছিলাম, আর তাছাড়া আপনি কে সেটা আমি জানি। মানে কি? মানে হলো, আপনি গতবার হয়তো শুনেছেন যে এমপি ইলেকশনে জিততে না পেরে আতাহার নামক একজন মানুষ স্ট্রোক করে মারা গেছেন।
আমি সেই আতাহার সাহেবের ছেলে। আতাহার সাহেব হচ্ছেন আমার বাবা। তিনি একদিন আপনার ছবি আমায় দেখিয়ে বলেছিল, এই মানুষটা দেশের খুঁটি, এই মানুষটার যদি সাপোর্ট পেতাম তাহলে জিতে যেতাম। তখন আমি জিজ্ঞেস করি, কে এলো? তখন তিনি বলেন, আপনি আন্ডারওয়ার্ল্ড মাফিয়া। তার কিছুদিন পর এই তেনার মৃত্যু হয়। আর আপনি যখন শুরুতে আমার অফিসে আসেন তখনই আপনাকে দেখে আমি চিনে ফেলি, তাই কোনো কথা ছাড়াই আপনাকে চাকরিতে নিয়ে নিই। ভাই প্লিজ, আপনি আমার মুখের ব্যবহারে কোনো কষ্ট পাবেন না। আমি জাস্ট মজা করেছি আপনার সাথে। আচ্ছা, সমস্যা নেই, কিন্তু আপনি আমার পরিচয় আপনার মধ্যেই লুকিয়ে রাখলে খুশি হব। জি ভাই, লুকিয়ে রাখবো। আর আপনি আমাকে তুমি করে বলেন। আর আপনি যত দিন লাগে ছুটি কাটিয়ে আসুন। ধন্যবাদ, আমার বেশি দিন লাগবে না, 3-4 দিন হলেই হবে। আচ্ছা ভাই, ঠিক আছে। অফিসের স্যারও কিনা শেষমেশ আমায় চিনে ফেললো। যাক, চিনলে আর কি করার। ব্যাগপত্র গুছিয়ে বাড়িতে চলে এলাম। মা তো আমায় দেখে বিশাল খুশি। যাক বাবা, তোর চেহারা ফিরেছে অনেকটা। তাছাড়া বড় বড় দাড়ি তোর মুখে অতিরিক্ত মানাচ্ছে। যাক, এবার তাহলে আমার ছেলেকে মেয়ের বাড়ির লোকেরা পছন্দ করবে। তবে অবশ্য মেয়ের বাড়ি আগে থেকেই তোকে পছন্দ করে ফেলেছে। মা, আস্তে নাচতে শুরু করলে তুমি? এই বদমাস ছেলে, একদম কথা বলবি না। এবার তোকে আমি বিয়ে দিয়েই ছাড়বো। আমার বাড়িতে আসাই ভুল হয়েছে। একদম কান টেনে ছিঁড়ে ফেলবো বেয়াদ্দপ ছেলে। যা গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি টেবিলে খাবার দিচ্ছি। আচ্ছা। ফ্রেশ হয়ে এসে খেয়ে নিলাম। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। মেয়ের মা এসে আমায় দেখে গেছে। আমাকে নাকি বেশ পছন্দ হয়েছে তাদের। তারা এই বিয়েতে রাজি, কিন্তু অবশ্য মায়ের কথাতে আগেই রাজি হয়েছে তারা। আমাকে দেখে এবার পাকাপোক্ত হ্যাঁ বলে দিল। মা তো সেই খুশি, কিন্তু আমার এসবে জঘন্য রকমের প্যারা লাগছে। কারণ এই মনে আর কারোর জায়গা হবে না। কারণ কাউকে অনেক আগে বসিয়ে রেখেছি এই মনের দুয়ারে। হয়তো সে আজ আমার নেই, বা সে আমার থেকে দূরে, কিন্তু তাকেই ভালোবাসি আমি। পরের দিন সকালবেলায় মা এসে ঘুম থেকে ডেকে তুলে দিল। কিরে আকাশ, কত বেলা হয়েছে তোর খেয়াল আছে? এখনো তুই উঠছিস না কেন? আর তাছাড়া সে কখন থেকে তোর ফোন বাজছে। উঠ তাড়াতাড়ি। মায়ের ডাকে তাড়াতাড়ি উঠে গেলাম। উঠে বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখি মাহিনের 24টা মিসড কল, সিকান্দার সাহেবের 3টা কল। দুজনের এতগুলো কল দেখে ভিতরে চিনচিন করে উঠল। হঠাৎ মাহিন এতগুলো কল দিল কেন? তাড়াতাড়ি মাহিনকে ফোন দিলাম। কিরে, কি হয়েছে? ভাই আপনি কোথায়? আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? কতগুলো ফোন দিলাম। আরে কি হয়েছে সেটা বল। ভাই খবর চালু করেন তাড়াতাড়ি। ফোন কেটে দিয়ে টিভি ছেড়ে দিয়ে নিউজ চ্যানেল চালু করলাম। তখনই দেখি নিউজ রিপোর্টার রূপসী নারীর নিউজ কভার করছে। রূপসী নারী নাকি ডার্ক সাইড থেকে একটা ভিডিও ক্লিপ পাবলিক করেছে। ঘন্টার মাঝেই সেই ভিডিওতে 15 মিলিয়ন ভিউজ খেয়ে গেছে ইউটিউবে। সেই ভিডিওতে তার চাহিদার কথা উল্লেখ করেছে সে। রিপোর্টাররা ইউটিউব থেকে ভিডিওটাকে উঠিয়েছে। কোনো কিছু না ভেবেই টিভিটা বন্ধ করে দিলাম। তারপর ফোনের ডাটা অন করে ইউটিউবে প্রবেশ করলাম। কারণ নিউজে এসব দেখার ইচ্ছা নাই। তারা কাজের চাইতে বকবক বেশি করে। ইউটিউবের ট্রেন্ডিংয়ে চলে এসেছে সেই ভিডিও। ফ্রমে ক্লিক করে ভিডিওটা ওপেন করলাম। রূপসী নারী সেই কালো কাপড়ে মুখ পেঁচিয়ে সামনে এসেছে। তার চেহারার আগামাথা কিছুই দেখা যাচ্ছে না। তার উপরে সে মেকানিক্যাল ভয়েস ব্যবহার করছে। যাকে তার চাহিদা কি সেটা দেখি। সে সবার শুরুতেই বলল, আমার কোনো বিশেষ চাহিদা নেই। আমার না চাই টাকা, না চাই পয়সা, না চাই অন্য কিছু। আমি সমস্ত কিছু থামিয়ে দেব। আমার তার বিনিময়ে মাফিয়া মাইকেলকে চাই। আমার হার হালাতে মাইকেলকে প্রয়োজন, কারণ মানুষটাই আমাকে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। আমার চাহিদা মুন্না। সে যদি আমার সামনে না আসে তাহলে আমি আমার কাজ চালিয়ে যাব। রূপসীর মুখে এমন কথা শুনে বুকের ভিতরটা থ্যাবড়া খেয়ে উঠল। ভিডিওতে কি বলল সেই রূপসী? কে আমি? মাইকেল তো সেই বহুকাল আগেই মরে গেছে। তাহলে কেন আজ এতদিন পরে মাইকেল মুন্নার গুঞ্জন উঠল? কিছুই তো যেন মাথায় ঢুকছে না। কি চাই সেই রূপসী মেয়ে আমার কাছে? এসব ভেবে ভেবে যেন মাথা ফেটে যাচ্ছে আমার। ঠিক সেই সময় আবারও সিকান্দার সাহেবের কল আসে। আকাশ ভাই, আমরা মুক্তির জন্য আপনার কাছ থেকে পরামর্শ চাচ্ছি, কিন্তু পরিশেষে এখন থেকে আপনি সেই সর্বশেষ মৃত্যুর ফেরেশতা, যে কিনা চাইলেই শুধু আমরা দুনিয়ার বুকে সচলভাবে হাঁটাচলা করতে পারবো, আর সে না চাইলে কবরের তলে গিয়ে সাপ বিচ্ছুর কামড় খেতে হবে। কেন? এখন কেন? কোথায় সেই সকল মানুষগুলা যারা আমায় বিতাড়িত করার জন্য উঠে পড়ে লেগেছিল? কোথায় সেই মানুষগুলা যারা গুটিবাজি করে আমার সুন্দর মন মানসিকতাকে বিকৃত করে দিয়েছে, যার কারণে আমি মাফিয়ার চেয়ার ছেড়ে দিয়েছি? কেন
আজ কি তাদের ক্ষমতা নাই এত বড় তুফানের সাথে টক্কর দেওয়ার? যেখানে তারা আমার মতন মানুষকে হার মানিয়ে দিয়েছে, সেখানে এই রূপসী নারীর বিরুদ্ধে প্রতিঘাত করার মতন সাহস হচ্ছে না কেন তাদের? সিকান্দার সাহেব চুপ করে আছেন। তেনার কাছে বলার মতো কোনো শব্দ নাই, কারণ সত্যিই তো সবাই মিলে মাইকেল মুন্নাকে চেয়ার থেকে নামাতে চেয়েছিল, কিন্তু সে ইচ্ছায় নেমে গিয়েছে তাদের কার্যকলাপ দেখে, যার কারণে সে আজ এতটা হাইপার হয়ে আছে। ভাই আমি জানি যে আপনার কাছে চাহিদা করাটা বোকামি, কিন্তু কি করব বলেন ভাই, আপনি ছাড়া এই জিনিসের সমাধান কেউ করতে পারবে না। আমি ফোন রাখলাম। আমি আপনাদের সাহায্য করতে পারবো না। আপনারা মরেন কি বাঁচেন সেটা আপনাদের বিষয়, বাট আমি আর এসবে নাই। আমি আমার মতন সাধারণ জীবনযাপন করে সুন্দরভাবে দিন কাটিয়ে দিতে পারবো। ভালো থাকবেন বলে সিকান্দার সাহেবের মুখের উপরে ফোনটা কেটে দিয়ে তিনার নাম্বারটা ব্লক করে দিলাম। আজ রিভেঞ্জ নেওয়ার সময় এসেছে। তোরা তো সেই সময় চুপসে ছিলি যখন আমি বিপদে ছিলাম, কিন্তু আজ যখন নিজের ঘাড়ে এসে লাথি লেগেছে তখনই এসে পায়ে হুমড়ি খেয়ে পড়ছিস। বাহ, কি স্বার্থপরতা! তোদের মতন মানুষের জন্য আমাদের দেশ এত পিছিয়ে। সব কয়টা মর এবার। ফোন রেখে দিয়ে চুপচাপ বসে আছি। মা অপর রুম থেকে ডেকেই চলেছে নাস্তা করার জন্য, কিন্তু আমার খেয়াল অন্য কোথাও। মা আমার কথার জবাব না পেয়ে আবার আমার রুমে আসলো। কিরে আকাশ, কি হয়েছে তোর? এতবার ডাকলাম কানে শুনতে পাস না নাকি? ধ্যান্দা হয়ে গেছিস নাকি কোনো? মা টিভি ছেড়ে দেখো, তোমার ছেলের কতটা প্রয়োজন বড় বড় নেতাদের, দেশের ভালো করতে গিয়ে যারা আমার পিছনে লেগেছে। যেই সকল মানুষ আমার পজিশন দেখে জ্বলছে, যেই সকল মানুষ আমাকে বিতাড়িত করতে উঠে পড়ে লেগেছিল, আজ তারাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য আমার কাছে হামাগুড়ি খেয়ে প্রাণের ভিক্ষা চাইছে। আকাশ, আমি জানি আমার ছেলে কেমন, আর তাছাড়া আমার ছেলে মাফিয়ার মতন একটা বড় চেয়ারে বসে দেশের ভালো মন্দ ভাবতো। সে তো কখনো কোনো খারাপ কিছু করতে পারে না, তাই সেদিন তোকে কিছুই বলিনি। তোর ভালো মন্দের বিচার সেদিন উপরওয়ালার কাছে সঁপে দিয়েছি। আমার বিচারে তো তুই একদম সাদা কাগজের মতন পরিষ্কার, কিন্তু খোদার বিচারে কি হয় সেটাই তিনি জানেন। হুম, তো এখন কি করবি? কিছুই না, হাত পা গুটিয়ে বসে থাকবো। সেটা বললে তো হয় না বাবা, দেখ কিছু একটা করতে পারিস কিনা। আজ কয়দিন যাবৎ এই রূপণী নারীর ভয়াবহতা দেখছি খালি, তুই পারবি এটার সমাধান দিতে। আর আমার দৃঢ় বিশ্বাস আমার ছেলের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে মা, তুমি যখন বলছো তাহলে আমি অবশ্যই বিষয়টা নিয়ে মাথা ঘামাবো। আচ্ছা আয়, এবার খেয়ে নে। মায়ের পিছন পিছন খাবার খেতে চলে গেলাম। খাবার খেয়ে এসে সোজা রুস্তম ভাইকে ফোন করেছি, আর সাথে সাথে সারা দেশে খবর ছড়িয়ে গেল যে মাইকেল মুন্না আবার মাফিয়াতে ফিরে এসেছে। মাফিয়ার সবাই অনেক খুশি আমি আবার মাফিয়াতে যোগ দেওয়ায়। রুস্তম ভাইয়ের সাথে কথা বলা শেষ করে আরেকটা মানুষকে ফোন দিলাম। মানুষটা ফোন রিসিভ করতেই, শোন জানোয়ারের বাচ্চা, তোর কপালে শনি আছে। আমি শহরে আসতেছি, তার আগেই যেন দেখি তুই শহর ছেড়ে পালিয়েছিস, না হয় তোর গলায় পাড়া দিয়ে কলিজা গুর্দা বের করে এলাকার কুত্তারে খাওয়াবো। মনে হয় আপনার পায়ে পড়ে আমার ভুল হয়ে গেছে। জানোয়ার বাচ্চা মিনিস্টার, তোর ভুল আমি এসে উল্টো করে দিব দেখবি। ভালোই ভালো বলছি, পালিয়ে যা তাড়াতাড়ি, না হয় এমন জায়গায় কেলাবো যে নিঃশ্বাস ফালানোর পর্যন্ত সময় পাবি না। মনে হয় শুনেন না প্লিজ। এই তোর মুন্নার খাতায় আগুন, ফোন রাখবি নাকি এসে রামদা দিয়ে কোপাবো? আকাশের কথা শুনে মিনিস্টার তাড়াতাড়ি ফোন রেখে দেয়, কারণ আকাশের পাওয়ার সম্পর্কে সে ভালো করে জানে। মাজেল লোভ লালসায় পড়ে এসব করেছে সে, তাই আজ তার এই দুর্গতি। না হয় সোনার থালায় বসে ভাত খাইত সে। অন্যদিকে আকাশ সেদিন এই মাহিনের সাথে যোগাযোগ করে তাকে সাথে নিয়ে শহরে চলে যায়। সে শহরের মাটিতে পাড়া দিতেই ভয়ঙ্কর রকমের এক প্রতিজ্ঞা করে মনে মনে যে সে এবার শহরের আতঙ্ক ছড়িয়ে দিবে। শুধু তাই নয়, এমন আতঙ্ক আর এমন ভয় তৈরি করবে সমস্ত মানুষের মনে, যাতে করে মানুষ তার বিরোধিতা করতেও 100 বার চিন্তা করে। সে শহরে সে নিজের থাকার স্থান নিশ্চিত করে, তারপর মাহিনকে বলে যে ছেলেপিলে একত্রে করতে। মাহিন তাই করে। সে আকাশের কথা মতন কাজে লেগে যায়। ঘন্টা কয়েক পরেই আকাশের ঘরে ছেলেপিলের জয়াম বেঁধে যায়, কারণ এবার আকাশ নিজেই নিজেকে ভাইরাল করেছে। তবে সেটা শুধু তার ছেলেপিলের কাছে, সবাই আকাশকে দেখতে আসে। কিন্তু অন্যদিকে কিভাবে যেন সেই সিকেন্দার এবং প্রশাসনিক অনেক উচ্চ লেভেলের কর্মকর্তারা খবর পেয়ে যায়
যে মাইকেল মুন্না শহরে এসেছে। তারা এবার আকাশের খোঁজ করতে শুরু করে, তবে সেটা তাকে ধরার জন্য নয়, তাদের নিজের প্রাণ বাঁচানোর জন্য। কিন্তু আকাশ তো পুরো হিডেন হয়ে আছে। সে কোনোভাবেই এখন মানুষের সামনে বা প্রশাসনের সামনে আসবে না, কারণ তার মাথায় একটা ভয়ঙ্কর রকমের প্ল্যান কাজ করছে। সে সময়ে লাদেনের বোমার মতন বিস্ফোরিত হয়ে উঠবে, যেই বোমার বিস্ফোরণে দেশের সমস্ত মানুষ তাক খেয়ে যাবে। এবং সে বিশেষ করে একটা মানুষকে চোখে আঙুল দিয়ে সমস্তটা দেখাতে চায়। তারপর সে একটা প্ল্যান করে তার দলের সবাইকে নিয়ে। সে সেই প্ল্যান মোতাবেক রাতারাতি কয়েকটা মানুষকে উঠিয়ে নেয়, তারপর সব কয়টা মানুষের টর্চার করে ভিডিও বানায়, পরে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেয়। পরের দিন এই রূপসী নারী মাইকেল মুন্নার সাথে দেখা করে বলে সেই ব্ল্যাঙ্ক ওয়েবসাইট থেকে একটা নোটিশ ছাড়ে। কারণ রূপসী নারী জেনে গেছে এই মাইকেল মুন্নাই মানুষগুলোকে টর্চার করছে, কারণ সে যাদেরকে মারার প্ল্যান করছে তাদেরকেই মাইকেল মুন্না প্ল্যান করে উঠিয়ে নিয়েছে। তার এই মারার প্ল্যান সম্পর্কে কারোর এই জানার কথা না, কিন্তু কেউ ওর মতন দেমাগ চেলে তার প্ল্যান বুঝে নিয়েছে। তার মানে এটা একমাত্র মাইকেলই হবে। আর তাছাড়া এতদিন কেউ তার প্ল্যান সম্পর্কে জানতে পারেনি। গতকাল মাইকেল মাফিয়াতে ফিরে আসলো আর আজ তার প্ল্যানে পানি পড়লো, তার মানে এটা 100% মাইকেল মুন্না। এদিকে আকাশ সেই ব্ল্যাঙ্ক ওয়েবসাইটে নিজের জিমেইল অ্যাড করে যোগাযোগ করে, কিন্তু রূপসী তার কাছে মাফিয়ার কাজ করে এই ডকুমেন্ট হিসেবে কিছু একটা চায়, যাতে করে সে বিশ্বাস করতে পারে। আকাশ সাথে সাথে মাফিয়ার দেওয়া সেই খোদাই করা স্টার চিহ্নটা দেখায়, যেটা সমস্ত মাফিয়াদের কাছে আছে। কোনো মাফিয়া মিটিংয়ে বা মাফিয়াদের কোনো কাজে এই জিনিস ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। স্টারটা দেখে রূপসীর বিশ্বাস হয়। পরে একটা জায়গার ঠিকানা দিয়ে আগামীকাল সেখানে রূপসী মাইকেলের সাথে দেখা করবে বলে জানায়। মাইকেলও সম্মতি দেয়। বাঁচাধন রূপসী, তোর সাথে হয়তো কালকে একচোট হবে আমার। উল্টোপাল্টা কোনো কিছু দেখলে মনে কর সেখানেই শেষ তুই। আগামীকাল তুই কার মুখোমুখি হতে চলেছিস তোর কোনো আইডিয়া নেই। আজকের দিনটা হতাশা নিয়ে কাটিয়ে দিলাম, কারণ কালকে কি হয় কে জানে। ভয় লাগলে যেমনটা কিছু না, তবে কেমন যেন নার্ভাস লাগছে, কারণ এই প্রথম আমার দেখা কোনো নারী পুরো দেশকে আতঙ্কের মুখে ঠেলে দিয়েছে। দেখতে দেখতে দিন কেটে গেল। পরের দিন ঠিক সময় মতন সেখানে চলে গেলাম। আমি গিয়ে সেখানে বসে আছি, কিন্তু আশেপাশে কেউ নাই, কাউকে দেখতে পাচ্ছি না। আমার মুখ কালো কাপড়ে বাঁধা। হঠাৎ করে একটা কালো গাড়ি জোরে টেনে আমার সামনে আসে। পরে সেটার ভিতর থেকে একটা মেয়ে নেমে আসে। আমার বুঝতে বাকি নেই যে এটাই সেই রূপসী নারী, সারা মুখে কালো কাপড় পেঁচানো তার। কিন্তু সে আমার সামনে আসতেই মুখ থেকে কাপড় সরিয়ে ফেললো। আমি রূপসীকে দেখে বড়সড় একটা ঝাটকা খেলাম, কারণ রূপসী আর কেউ না, রূপসী হলো আমার ভালোবাসার সেই প্রিয় মানুষটা তনু। তনুকে দেখে ভিতরে 1000 ভোল্টেজের কারেন্ট দৌড়াচ্ছে, কিন্তু সে আমায় দেখেনি এখনো। আমি হতবাক হয়ে তনুর দিকে তাকিয়ে আছি। কি হলো মিস্টার মাইকেল মুন্না, এভাবে চোখ ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছেন? কিছু না। কিছু না সেটা তো দেখতেই পাচ্ছি। আরে টেনশন নিয়েন না। তনুর কথাবার্তার ধরন কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। তাছাড়া অনেক ওভার স্মার্ট গিরি দেখাচ্ছে সে। এই যে রূপসী, নিজেকে একটু অতিরিক্ত লিজেন্ড মনে হচ্ছে না? অতিরিক্তটা আমার সাথেই যায়। আর মিস্টার মাইকেল, আপনার এসবে কান না দিলেও চলবে। আপনার সাথে যেই কাজে দেখা করতে এসেছি সেটা নিয়ে কথা বলি। জি ঠিক আছে, সেটাই আগে বলুন, কিন্তু তার আগে আমার কিছু জানার আছে। হ্যাঁ বলুন। আপনার এসব করার পিছনে আসল মাকসাদ কি? সেসবের উত্তর আমার কাছে নেই। নেই মানে কি? হ্যাঁ, এত মানুষকে খুন করলেন, এত মানুষের টাকা হাতিয়ে নিলেন, আর এখন এসে বলছেন এসবের আসল কারণ জানেন না? হাস্যকর না বিষয়টা কেমন যেন? জানি না বললাম তো, ব্যাস জানি না। আমার কাছে এসবের কোনো উত্তর নেই, কারণ সেই মানুষটা আমি না। সেই মানুষটা ছায়ার আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছেন। সে এত সহজে কারোর সামনে আসবে না। আর আপনি কি ভেবেছেন এত সহজে আপনার সাথে দেখা করতে চলে আসবে? গেম খেলা হচ্ছে মনে হয় আমার সাথে। না, গেম খেলা হচ্ছে না। আমি এসেছি আমার কাজে। তবে হ্যাঁ, সেই আমাকে তার ছদ্মবেশ ধরে আসতে বলেছে। কি কাজে এসেছেন আপনি? আমার একটা মানুষকে চাই। মানেটা ঠিক বুঝলাম না। মানেটা হলো আপনার জন্য একটা ছেলে কাজ করত, যার নাম হলো আকাশ মাহমুদ, যে কিনা আপনার অনেক কাছের লোক ছিল। আমার তাকে প্রয়োজন। মানে কি? আকাশ আর তনু কথা বলছিল। ঠিক সেই সময় হুট করে সেখানে সিকেন্দার সাহেব চলে আসে। সাথে অনেক রক্ষিতাও আছেন। তিনার উপরে হামলা না হওয়ার জন্য এত মানুষ নিয়ে চলাফেরা করেন তিনি।
সিকান্দার সাহেব কি ভাবে যেন আকাশের খবর পেয়ে যায়, তাই তিনি এখানে চলে আসে। অন্যদিকে আকাশ এবং তনু দুজনেই থতমত খেয়ে যায়। আর সবচাইতে মজার বিষয় হলো আকাশকে তনু চিনতে পারেনি। তার শরীরের গঠন এবং গলার কণ্ঠস্বরও পরিবর্তন হয়ে গেছে আগের থেকে। এদিকে তনু মানুষজন দেখে চটজলদি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে দেয়। তারপর সেখান থেকে সে চলে যায়, কিন্তু আকাশ সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে। তার চরম লেভেলের রাগ উঠেছে সিকেন্দারকে দেখে। তখনই সিকেন্দার আকাশের সামনে এসে বলে, ভাই, বহু কষ্টে আপনার খোঁজ বের করেছি, প্লিজ আমাদেরকে এভাবে মাঝপথের নৌকায় নিয়ে ভাসিয়ে দিবেন না। আপনি আমাদের না বাঁচালে আমরা সাগরের অতলে ডুবে যাব। রাগের পরিমাণ আরো বেড়ে গেল। জানোয়ারের বাচ্চা, তোর বাঁচা মরার গুষ্টি মারি বলে গালের মধ্যে অনেক কয়টা থাপ্পড় বসিয়ে দিলাম। যদিও সে আমার থেকে বয়সে অনেক বড়, তার সাথে সহপাঠীরা আমাকে মারার জন্য এগিয়ে আসছে। তখনই সে সবাইকে বারণ করে আর আমার পা জড়িয়ে ধরে মিনতি করতে থাকে। তখনই সবাই বুঝে যায় আমি যেমন তেমন কোনো মানুষ না। ভাই, আপনার ইচ্ছা হলে আরো কয়েকটা মারেন, কিন্তু প্লিজ আমাদের প্রাণ বাঁচান। এই বেটা, তোরা কি বলতো, কোন ছাতার মাথার নেতা তোরা? নিজের সুরক্ষা নিজে করতে না পারলে এত বড় জায়গায় আসতে কে বলেছে তোদের? ভাই, সাহস ঠিকই ছিল, কিন্তু এই রূপসী নারী পুরো গলার পানি শুকিয়ে দিয়েছে সবার। আমার থেকেও বড় বড় নেতাদের হালত খারাপ হয়ে আছে, সেখানে আমার সাহস কি করে থাকবে? দেখ, মাথা এমনিতেই খারাপ আছে। বিশেষ একটা কাজে আসছিলাম, কিন্তু তোর বা হাত দেওয়ার কারণে সেটা মাঝপথে থেমে গেল। সো সোজা বড় বড় কদম দিয়ে আমার চোখের সামনে থেকে পালা, আমি রূপসীর বিষয়টা দেখব। ঠিক আছে ভাই, আমি যাচ্ছি। সিকান্দার চলে গেল, কিন্তু আমি সেখানে এখনো দাঁড়িয়ে আছি, কারণ তনু একটু আগে আমার খোঁজ করছিল। আমার সেটাই যেন মাথায় ঢুকছে না। সে কি আবার আমায় ধরিয়ে দেবার প্ল্যান করছে, নাকি পুলিশের কাছে? কি চলছে এই মেয়ের মাথায় আল্লাহ ভালো জানে। কিন্তু আরেকটা জিনিস ভেবে পাচ্ছি না যে তনু রূপসীর সাথে কি করে, তাদের ভিতরে কি চলছে। রূপসীর মতন একটা ভয়ঙ্কর মানুষের সাথে তনুর কাজটা কি? না, এটা পিছনে হয়তো বড় কোনো চক্র চলছে। হয় তনু আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিবে বলে প্ল্যান করছে, না হয় রূপসীর হাতে তুলে দিবে বলে প্ল্যান করছে। হয়তো তারপর রূপসী এতদিন যেমন মানুষ খুন করেছে ঠিক একইভাবেও আমাকে খুন করবে। তনু হয়তো বদলা নিতে চায় কোনো কারণে আমার কাছ থেকে, কিন্তু আমি তো তার কোনো ক্ষতি করিনি, তাকে কোনো ধরনের অপমান বা কিছুই করিনি। কিন্তু সে উল্টো আমার সাথে সমস্ত কিছু করেছে, প্রতারণা করে পুলিশের কাছে ধরিয়ে দিতে চেয়েছে, আমার ভালোবাসাকে অপমান করেছে। প্রতিশোধ নিলে তো আমার নেওয়া উচিত তার থেকে, কিন্তু সে কেন আজ এসবের সাথে জড়িত হয়ে আমাকে তালাশ করছে? ধুর, মাথায় কিছু কাজ করছে না। সেখান থেকে বাসায় ফিরে এলাম। বাসায় এসে চুপচাপ বসে বসে নীরবতা পালন করছি আর তনুর বিষয়টা ভাবছি। ঠিক তখনই ফোনে কে যেন কিছু একটা সেন্ড করে। জিনিসটা মূলত আমার জিমেইলে এসেছে। আমি এদিক সেদিক না করে তাড়াতাড়ি জিমেইলটা ওপেন করলাম। জিমেইল ওপেন করতেই দেখি সেই রূপসীর ব্ল্যাঙ্ক জিমেইল থেকে আমার একটা ছবি এসেছে। থতমত খেয়ে গেলাম নিজের পিক দেখে। হঠাৎ এই মেয়ে আমার পিক সেন্ড করলো কেন? আর তাছাড়া এই পিক পেয়েছে কোথায় সে? তখনই আরেকটা ফাইল সেন্ড করে রূপসী। দেরি না করে সেটা ওপেন করলাম। সেটার মাঝে একটা চাকার মতন রিং ঘুরপাক খাচ্ছে। রিংয়ের আশেপাশে সংখ্যা লেখা আছে 10 থেকে 100। রূপসী আমায় কমান্ড করলো সেটা ঘোরানোর। আমিও ঠিক ঠিক সেটা ঘোরালাম। রিং বা কাটা যেটাই বলেন, সেটা গিয়ে 40-এর মাঝে থেমে গেল। রিংয়ের মাঝে প্রতিটা সংখ্যার ডিস্টেন্স 10 করে করে। তখনই রূপসী আমায় মেসেজ করে জানিয়ে দেয় যে আপনি 40 কোটি টাকা জিতেছেন। কাল সেটা অমুক স্থানে আপনাকে দেওয়া হবে, কিন্তু সেটা একটা শর্তে। আপনাকে আসার সময় আকাশ মাহমুদকে নিয়ে আসতে হবে। আর কাল আমি স্বয়ং আজকে সেই মেয়েটিকে নিয়ে আপনার মুখোমুখি হব। তারপর আপনার সাথে আমার বোঝাপড়া হবে, আর সেই মেয়ে আকাশের সাথে বোঝাপড়া করবে। রূপসীর কথা শুনে এবার আরো বড় ঝটকা খেলাম। এই মেয়ে চাই কি? কিছুই তো মাথায় ঢুকছে না। আমি তো মাইকেল, আমি তো আকাশ মাহমুদ। আমাকে দিয়ে তনু কি কাজ হাসিল করতে চাই কে জানে। না, কালকে আমি তাদের ঠিকানায় যাব, আর সেখানে গিয়ে উল্টাপাল্টা দেখলে সোজা আস্ত গিলে খাবো। পরের দিন সময় মতন সেখানে চলে গেলাম। গতকালের ন্যায় আজকেও মুখে কালো কাপড় বাঁধা। রূপসী নিজেই আমায় গতকাল ঠিকানা দিয়েছে। আমি জায়গা মতন আমার ছেলে পেলে সেট করে রেখেছি। আজ যাই হোক, রূপসীর একটা হেস্তনেস্ত হবেই।
ভালোই ভালোই সমস্ত কিছু হলে তো ঠিক আছে, না হয় রূপসীর অবস্থা খারাপ করে ছেড়ে দিব আমি। রূপসীর দেওয়ার ঠিকানা মতন স্থানে গিয়ে দাঁড়িয়ে আছি, তখনই দেখি অনেক কয়টা কালো গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো, আর তার ভিতর থেকে তনু বেরিয়ে এলো, আর তার সাথে অনেক কয়জন মানুষজনও নেমে এলো, সবার হাতেই অস্ত্র। তনু একা আমার কাছে এগিয়ে এসে আমাকে অবাক করিয়ে দিয়ে আমার কপালে গুলি ঠেকিয়ে ধরে আর বলে, আকাশ কই? কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? ভূত দেখে ফেলেছেন মনে হয় নিজের চোখে। এই যে, কি সমস্যা? কি করতে এই জায়গায় মিট করতে বলেছেন তাই বলেন। তনু আচমকা আকাশকে এভাবে দেখতে পেয়ে তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ তার যেন বিশ্বাসই হচ্ছে না কোনো কিছু। তার চোখের সামনে আকাশ দাঁড়িয়ে আছে, তার কল্পনার বাইরে ছিল যে এই আকাশ এই আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া মাইকেল মুন্না। সে এমনভাবে আকাশের দিকে তাকিয়ে আছে, মনে হয় যেন সে নিজের চোখের সামনে অপ্রত্যাশিতভাবে মৃত্যুর ফেরেশতাকে দেখে ফেলেছে। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? ভূত দেখে ফেলেছেন মনে হয় নিজের চোখে। তনু কোনো কথা না বলে গালে হাত দিয়ে মাটি থেকে উঠে এসে আকাশের সামনে দাঁড়ায়। তারপর তার হাত দিয়ে নিজের গাল থেকে সরিয়ে নিয়ে দুই হাত একত্র করে আকাশের মুখে ছোঁয়াতে থাকে। সে যেন এখনো বিশ্বাস করতে পারছে না যে আকাশ তার সামনে দাঁড়িয়ে আছে। এই যে, কি সমস্যা? কি করতে এই জায়গায় মিট করতে বলেছেন তাই বলেন। তোমায় দেখার জন্য। মানে কি এসবের? দেখুন, মাথা টাথা খারাপ করিয়েন না, আমার হাতে বেশি একটা সময় নেই, আমার অন্য কাজ করতে হবে। সো তাড়াতাড়ি বলুন, রূপসী নারী কোথায়, আর আকাশের তালাশ করা হচ্ছে কেন? কারণ তোমাকে যে আমার প্রয়োজন, তাই তোমাকে তালাশ করছি। দেখুন, মস্কারি করার সময় নেই, আমার সাথে আপনার প্রয়োজন সেই বহুকাল আগে শেষ হয়ে গিয়েছে। এত সময় পর এখনো আমাকে আপনার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না, আর আমারও আপনার সাথে কোনো কাজ নেই। সো তাড়াতাড়ি রূপসীকে সামনে আসতে বলুন, তার সাথে বোঝাপড়া করে এখান থেকে চলে যাব আমি। ঠিক আছে, রূপসী নারীকে সামনে আসতে বলছি, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর চাই। সেটা দিলে তিনি নিজেই তোমার সামনে চলে আসবে। মানে কি? আর কিসের প্রশ্ন? তুমি তো আকাশ মাহমুদ, তাহলে তুমি নিজেকে মাইকেল মুন্না বলছো কেন? হ্যাঁ, আমি আকাশ মাহমুদ, আর আমি কালো জগতের বেতাল মাইকেল মুন্না। আমার আসল পরিচয় কখনো আপনাকে দেইনি আমি, কারণ আমি চাইতাম না আপনি আমার সেই কালো দুনিয়া সম্পর্কে জানেন। শুধু আপনি কেন, আমি চাইতাম না যে অন্য কোনো মানুষও আমার আসল পরিচয় জানুক, তাই লুকিয়ে রেখেছিলাম সেই বিষয়টা। তনুর যেন সমস্ত কিছু মাথার উপর দিয়ে গেল, তার কলিজা ধুপ ধুপ করে কাঁপছে। আকাশ যদি তার উপরে কোনো রিভেঞ্জ নেই এখন, কারণ সে তো আকাশকে পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিল। অপরদিকে তনুর সাথে অস্ত্র সামগ্রী নিয়ে যারা ছিল তারা ভয়ে পিছনে চলে যায়, কারণ তারাও এখন আসল মাফিয়াকে দেখে ফেলেছে। কে সেই কালো জগতের মাইকেল মুন্না। মাইকেল মুন্নার নাম শুনে তারা আর জায়গায় দাঁড়িয়ে থাকার সাহস করেনি। তনুর লোকের এসব কাণ্ড দেখে তনু আরো ঘাবড়ে যায়। কি হলো, প্রশ্নের উত্তর তো পেয়ে গেছেন, এবার গিয়ে রূপসী নারীকে সামনে আসতে বলুন। আকাশ, আমি রূপসী নারী। কি? আপনি রূপসী নারী মানে? আগেরবার তোমার কাছ থেকে কিছু কথা লুকিয়েছিলাম আমি। মানেটা কি বলেন তো? মানেটা হলো আমি রূপসী নারী। সেদিন তোমাকে আমি কিছুটা মিথ্যা বলেছি, তার কারণ হচ্ছে প্রথম দেখাতেই নিজের আসল পরিচয় দিতে চাইনি মাইকেল মুন্নাকে। সেই পরিচয় না দেওয়ার পিছনেও একটা কারণ আছে। মাইকেল মুন্না যদি আমার কোনো ক্ষতি করে দেয়, তাই আমি প্রথম দেখাতে পরিচয় দেইনি। কিন্তু আমি জানতাম না তুমি সে মাইকেল মুন্না। তনুর কথা শুনে থ হয়ে গেলাম। ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু এত খুন খারাপি করলেন কি কারণে? সেসব আমি করিনি, সেসব আমার সহপাঠী করেছে। তবে সেসবের সাথে আমিও জড়িত আছি। মেয়েটার মুখ থেকে একটার পর একটা শকিং নিউজ শুনে মাথা পুরোপুরি আউলে যাচ্ছে। এই যে, প্লিজ একটু খোলাখুলি বলুন সমস্ত কিছু, আর আপনার এই পথে আসার কারণ কি সেটাও একটু ক্লিয়ার করে বলুন, কারণ আপনি তো আগে এমন ছিলেন না। এই পথে আসার আসল কারণটা হচ্ছে তুমি। মানে কি? আমি কি আপনাকে এই পথে আসতে বলেছিলাম? না, বলনি, কিন্তু আমার এই পথে আসার একমাত্র কারণ হচ্ছে তুমি। তোমায় যখন আমি পুলিশে ধরিয়ে দিতে পুলিশ আনি, তখন তুমি সেখান থেকে পালিয়ে যাও। আমি তখনও মাইকেল মুন্না এবং তার কাজ সম্পর্কে জানতাম না। আমি জানতাম না যে সে ভালোর জন্য কাজ করে, আর তখন তুমি খুন করে বসলে, তাই আমি তোমার বিরোধিতা করেছি।
কিন্তু পরে যখন তুমি আমাকে ছেড়ে দূরে চলে গেলে এবং মাইকেল মুন্নাও তোমার জন্য মাফিয়া ছেড়ে দিল, তখনই সবটা আস্তে আস্তে আমার কাছে ক্লিয়ার হয়। আশেপাশের মানুষের কাছে তোমার সম্পর্কে জানতে থাকি। কলেজের সবাই তো তোমার বিষয়ে ভালোই বলেছে এবং মাইকেল মুন্না নামেও ভালো বলেছে। সেটা তুমি, কারণ মানুষ তো আর জানে না যে কে মাইকেল মুন্না। তারপর তুমি মাফিয়া ছেড়ে দেওয়ার পর এত এত অন্যায় আর অবিচার বেড়ে গেছে সারা দেশে, যাতে করে মানুষ হাই হতে শুরু করে দিয়েছে। সবাই তখন তোমার জন্য আফসোস করছে যে মাফিয়ার মাইকেল থাকলে আজ এমনটা হতো না। তাছাড়া তোমার কথা একদিন মাহিনও আমাকে বলে। তারপর তুমি কেমন মানুষ, ফেরেশতা আর শয়তান, সেটা আমি উপলব্ধি করতে পারি। দেখো, আমিও কিন্তু তোমায় কম ভালোবাসতাম না, কিন্তু তখন আমি এটা মানতে পারিনি যে তুমি খুন করেছো। তাই ভালো খারাপ বিচার না করে তোমার উপরে চটে বসে। আমার জায়গায় অন্য কেউ হলেও কিন্তু সেম কাজটাই করতো। তবে পরে যখন সবটা জানতে পারলাম, তোমার জন্য মনটা ব্যাকুল হয়ে গেল। তখন তোমার ভালোবাসা আর তোমাকে মিস করতে শুরু করলাম। কিন্তু তার আগে তুমি আমায় রেখে অনেকটা দূরে হারিয়ে গেছো। তুমি আমাকে ছেড়ে হারিয়ে গেছো। আমার কাছে মৃত্যুর চাইতেও ভয়ানক ছিল। আমার এমন অবস্থা হয়ে গিয়েছিল যে আমি পুরো পাগল হয়ে গিয়েছিলাম। প্রায় কয়েকদিন খাওয়া দাওয়া বন্ধ হচ্ছিল, যার কারণে হসপিটালেও অ্যাডমিট থাকতে হয় আমাকে। হসপিটালের বেডে শুয়েও খোদার কাছে অনেক চেয়েছি তোমাকে, কিন্তু তুমি যে সেই হারিয়ে গেছো আর ফিরে পাইনি তোমাকে। তাই তখনই একটা নিয়ত করি ভেতরে ভেতরে যে আমি যে মানুষটা সম্পর্কে না জেনে তাকে ভুল বুঝে হারিয়ে ফেলেছি, তাহলে আমি তার রাস্তা অনুসরণ করে চলবো। তুমিও মানুষের ভালো চাইতে সব সময়, আর আমিও মানুষের ভালোর জন্য এই পথে নেমে এসেছি। তবে হ্যাঁ, এসবের পেছনে আমার দুইটা উদ্দেশ্য ছিল। এক, মানুষের উপকার করা। মানুষের রক্ত চুষে চুষে যারা টাকার বিছানায় ঘুমায়, রাতের আধারে যারা মেয়েদের ধর্ষণ করে, চোরাভাবে যারা অস্ত্র বা মাদক বিক্রি করে সমাজ দূষিত করে, তাদেরকে শেষ করা। তাই আমি সেই সকল মানুষকে মেরে ফেলার প্ল্যান করি যারা গরিবের উপর অন্যায় অবিচার করে এবং দেশের শত্রু, যারা দেশের থেকেও দেশের মানুষের রক্ত চুষে খাচ্ছে। আমি তাদেরকে মেরে তাদের অ্যাকাউন্টের সমস্ত টাকা আমার টিমের প্রফেশনাল হ্যাকার দিয়ে হ্যাক করিয়ে গরিবের মাঝে বিলিয়ে দিয়েছি। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো আমি এসব থেকে মাইকেল মুন্নার নজরে আসা। কারণ তোমায় আমি তন্ন তন্ন করে সারা শহর খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তখন আমার এটা মাথায় ছিল যে তুমি মাইকেল মুন্নার জন্য কাজ করো, তাকে পেলে আমি তোমায়ও পেয়ে যাব। তাই আমি এইরকম সমস্ত কাজ করি। পরে অবশেষে আজ আমি পেয়ে গেলাম। তনুর কথা শুনে মাথা চক্কর খেতে শুরু করলো আমার। মনে হচ্ছে যেন শরীরের ভিতরে ভূমিকম্প হচ্ছে। আমার সারা শরীর গিরগির করে কাঁপছে। একটা মানুষ চাইলে কত কি না করতে পারে, তা এই মেয়েকে না দেখলে কখনোই বুঝতাম না। আচ্ছা, একটা কথা, আপনার ভিতরে মানুষ খুন করার সাহস এলো কিভাবে? কারণ আপনি তো আগে এমন ছিলেন না। আর এত সব একা করলেন কি করে? এত সব তো আমি একা করিনি, আমরা তিনজন মিলে করেছি সমস্ত কিছু। তবে হ্যাঁ, সহপাঠী হিসেবে অনেক মানুষকে ব্যবহার করেছি আমরা। তবে তিনজনই ছিলাম আসল এই কাজের মধ্যে। একজন খুন করেছে, আরেকজন প্রফেশনাল হ্যাকার, আর আমি খালি নাম ব্যবহার করেছি। কারণ খুনটুন বা হ্যাকারই আমাকে দিয়ে হবে না। আমি শুধু সাকসেস প্ল্যান বানিয়ে তাদেরকে দিয়েছি, আর তারা সমস্ত কাজের আঞ্জাম দিয়েছে। বাপরে বাপ, এত সমস্ত কিছু করেছেন আপনি? সবটাই তোমাকে পাওয়ার জন্য করেছি। আমাকে পাওয়ার জন্য করলেও কি লাভ হবে? জেনে হোক বুঝে হোক, সেই বহুকাল আগেই তো আপনি আমার ভিতরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছেন। আমি জানি না তুমি আমায় আপন করে নিবে কি নিবে না, তবে এইটুকু বলবো, আজ পুরোপুরি পাক্কা প্ল্যান করে এসেছি আমি যে তোমার সাথে দেখা হওয়ার পর যদি তুমি আমায় আপন করে না নাও, তাহলে নিজের সেফটির জন্য যে মেশিনটা সাথে রেখেছি সেটা সব কয়টা বুলেট নিজের মাথার খুলির মধ্যে ঢুকিয়ে দেব। কারণ আর সম্ভব না তোমাকে ছাড়া থাকা আমার। এমনিতেও মরে গেছি, তোমায় না পেলে একদম পাক্কা মরে যাব। প্লিজ তুমি আমায় আপন করে নাও, আমি আর কোনো দিন তোমায় ভুল বুঝবো না। প্লিজ আমায় নিজের করে নিয়ে আমায় বাঁচিয়ে নাও। তুই আমাকে কষ্ট দিছিস মনু, তোকে তো এত সহজে আপন করব না আমি। হ্যাঁ, তুই হয়তো ভুল করেই কষ্ট দিয়েছিস আমায়। তোর জায়গায় অন্য কেউ হলে সেম কাজটাই করতো, কিন্তু কষ্ট তো পেয়েছি আমি, এবার তোমাকেও একটু পেতে হবে। না, তোমাকে আর গ্রহণ করতে পারবো না আমি। আমার লাইফে অন্য কেউ চলে এসেছে। তোমার মতন মেয়েরার জায়গা নাই আমার লাইফে। আমি অন্য কাউকে ভালোবাসি,
তোমাকে আর ভালোবাসতে পারবো না আমি। সরি তনু। আকাশের মুখ থেকে অন্য মেয়ের কথা শুনতেই তনু মেশিন বের করে নিজের কপালে ঠেকিয়ে ধরে গুলি চালিয়ে দেয়। আকাশ তনুর কাণ্ড থেকে বাগরুদ্ধ হয়ে যায়। কি করলো তনু এটা? সে সত্যি সত্যি নিজেকে শেষ করে দিল। পুরোপুরি শকড হয়ে আছে আকাশ। তখনই পাশ থেকে পুলিশ অফিসার চেঁচিয়ে ওঠে, স্যার আপনি টেনশন করবেন না, আমরা হাওয়ায় গুলি চালিয়েছি। তনু প্রথমে শক খেয়ে যায় গুলির আওয়াজ শুনে, কারণ সে তো এখনো গুলি চালায়নি। তাহলে গুলি কে চালিয়েছে? পরে গিয়ে দেখে পুলিশ এসে গেছে ঘটনাস্থলে, আর তারাই হাওয়ায় গুলি চালিয়েছে। এই যে আপনারা এখানে কি করছেন? স্যার আমরা বিশেষ অপারেশন করে জেনে গেছি যে রূপসী নারী কে, তাই তাকে গ্রেফতার করতে এসেছি আমরা। ওপর থেকে অর্ডার এসেছে ওনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার। তোরা আমায় চিনিস তো আমি কে? জি স্যার, আপনাকে চিনি। আপনি আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার মাইকেল মুন্না। আমরা এখানে আসার আগে একটা মিটিং হয়, সেখানে আপনাকে আমরা দেখেছি। বিশেষ এক তথ্য সন্ধানের মাধ্যমে জেনেছি আপনি আর রূপসী নারী একত্রে মিট করবেন। আমরা এখানে আসলেই রূপসী নারীটা কে সেটা সচক্ষে দেখতে পাবো। আমাদের তথ্য সন্ধানের তথ্য অনুযায়ী আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি হলো রূপসী নারী। তাই আমরা রূপসীকে গ্রেফতার করে এখান থেকে নিয়ে যাব। এখন কি বলেছিস শুনিনি, আবার বল কথাটা। তনু চুপচাপ পাশে দাঁড়িয়ে আছে। স্যার ওপর থেকে অর্ডার এসেছে রূপসী নারীকে গ্রেফতার করে নিয়ে যেতে। তোদের মনে কি মরণের ডর ভয় নাই? না নিজের জীবনরে ভালোবাসিস না? তোরা কোনটা? তোরা কোন সাহসে আমার সামনে থেকে ওকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার কথা বলিস? স্যার কি করব, ওপর থেকে যে অর্ডার এসেছে তাই তাকে বাধ্য হয়ে গ্রেফতার করতে হবে আমাদেরকে। দেখি তোদের কত বড় বুকের পাটা যে ওর গায়ে হাত লাগাতো। কোন বাপের বেটার সেই দুঃসাহস আছে? আমি একটু দেখি। আকাশের কথা শুনে সবাই চমকে যায়, কারণ তার কথা বলার ধরন পাল্টে গিয়েছে। কেউ আর সামনে এগোবার মতন সাহস করতে পারছে না। তাও একজন সাহস করে বলে, স্যার প্লিজ ওনাকে গ্রেফতার করে নিয়ে যেতে দিন, না হয় আমাদের চাকরি থাকবে না। আকাশের চরম রাগ উঠে যায় পুলিশ অফিসারের কথা শুনে। সে পিছন থেকে মেশিন বের করে সোজা পুলিশ অফিসারের পায়ে গুলি করে দেয়। এই দৃশ্য থেকে সবাই পিছাতে থাকে, আর সেই পুলিশ অফিসারটা সজলে চেঁচাতে শুরু করে, কিরে গ্রেফতার করবি না ওকে? কর গ্রেফতার। একটা কথা কান খুলে শুনে রাখ, মানুষটা খালি আমার, সে খালি আমার অধীনে থাকবে আর আমার চোখের সামনে থাকবে। তাকে কেউ আমার থেকে দূরে সরাতে চাইলেও তার কিয়ামত রটিয়ে দিব আমি। সো ভালোই ভালোই তোরা সবাই এখান থেকে সোজা ফিরে যা। তোদের উপরে লেভেলের সাথে আমার কথা হবে। আর তোরা এখন যারা যারা রূপসীকে দেখছিস সবাই মুখে কুলু পেটে নিবি, কারণ তোরা কেউ ওকে দেখিসনি। সো সবাই দফা হয় এখান থেকে। আকাশের কথা মতন সবাই চলে যায় সেখান থেকে। সেই আহত পুলিশটাকে তাদের সাথীরা সাথে করে নিয়ে যায়। পুলিশগুলো যেতেই তনু দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সরি কলিজা, আমি না জেনে তোমার সাথে অনেক বড় অন্যায়টা করে ফেলেছি। প্লিজ আমায় মাফ করে দাও, আর আমায় মাফ করে নিয়ে নিজের বুকে টেনে নাও সারা জীবনের জন্য। তোমায় সরি বলতে হবে না, কারণ দোষটা তোমার নয়, দোষটা আমার, যে আমি তোমাকে সমস্ত কিছু আগে খুলে বলিনি। তোমার জায়গায় অন্য কেউ হলেও সেই একই কাজ করত, আর আমিও তো চাই বুকে টেনে নিতে। কিন্তু সমস্যা হলো মা আমার বিয়ে অন্য একটা মেয়ের সাথে ঠিক করে ফেলেছে। তনু আকাশের কথা শুনে তার থেকে দূরে সরে আসে। তার মানে তুমি সত্যিই সেই মেয়েকে ভালোবাসো? তার মানে তোমার একটু আগে বলা সমস্ত কথাই সত্যি? আরে না পাগল, ওসব তো মজা করে বলেছি, ওসব সত্যি হতে যাবে কেন? একদম খুন করে দেব বলে দিলাম, যদি আমি বাদে অন্য কোনো নারীর কাছে যাও তুমি। না না, যাব না। তাড়াতাড়ি মায়ের সাথে আমার বিষয়ে আলাপ করো, যেভাবে হোক বিয়েটা বাতিল করো। এখনই ফোন দিচ্ছি মাকে। পকেট থেকে ফোনটা বের করে মাকে ফোন করব। তখনই দেখি পলিটিশিয়ান সিকান্দারের ফোন। এই মানুষটাকে দেখলেই আমার রাগ উঠে যায়, তাই ফোনটা রিসিভ না করে কেটে দিলাম। কিন্তু সে তার পরপরেই আবার ফোন দিল। এবার ফোনটা রিসিভ করে কি সমস্যা বুঝলাম না তো। ভাই প্লিজ দয়া করে ফোনটা কাটবেন না। কি হয়েছে সেটা বলেন। ভাই, রূপসী নারীকে নিয়ে অনেক বড় বড় কর্মকর্তারা বোর্ড মিটিং বসেছে। সেখানে আর্মির মেজর থেকে শুরু করে অনেক নামি দামি লোকেরা আসেন। আপনি নাকি পুলিশের ফোর্সকে বলেছেন রূপসী নারীকে গ্রেপ্তার করতে দিবেন না। বলেছি তো। না,
তেমন কিছু না, আসলে সবাই সেসব নিয়েই মিটিং বসিয়েছিল, কারণ আপনার কথার অমান্য মিটিংয়ে নাই। কিন্তু জনগণকে তো কিছু বলতে হবে, জনগণের কাছে তো কিছু একটা রাখতে হবে, যাতে করে তারা সেসব বিষয় নিয়ে কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু কিভাবে সেটা সমাধান করব, সেটা নিয়েই সবাই এই বোর্ড মিটিং। জনগণের কাছে এটা ভাইরাল করেন যে রূপসী নারী যে কোনো কিছু একটা দাবি করেছিল, আমরা তার চাহিদা পূরণ করাই সে এসব আর করবে না বলে ইস্তফা দিয়েছে। ঠিক আছে ভাই। তারপর ফোন কেটে দিলাম। কেটে দিয়ে আবারও মায়ের নাম্বারে কল দিলাম। হ্যাঁ, তুই কবে আসছিস? মা, আজকে আসছি। আর একটা সমস্যা হয়েছে, তুমি বিয়েটা বাতিল করো। এই ছেলে, কি সব বলছিস? বিয়ে বাতিল করব মানে? আমি সেসব করতে পারবো না। আমার মুখের জবান তো জবানই। তোর সমস্যা হলে আগে বলতি, এখন তীরে এসে কেন তরি ডুবাচ্ছিস? মা প্লিজ, ক্যান্সেল করবো বিয়েটা। আমি এসে সমস্তটা বলছি। তারপর ফোন রেখে দিলাম, মাকে আর কিছু বলতে না দিয়ে। তারপর আমার সেট করা ছেলেপেলেকে বললাম চলে যেতে, আর আমি তনুকে নিয়ে তৎক্ষণাৎ রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি পৌঁছাতেই মা ছুটে এলো, কিন্তু আমার কাছে এসে মা থেমে গেল। তার কারণটা হচ্ছে তনু। তনুকে দেখে মায়ের যা বোঝার তিনি বুঝে ফেলেছে। তিনি কোনো কথা না বলেই আমার কাঁধের ব্যাগটা নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল। আমিও মায়ের পিছনে পিছনে তনুকে নিয়ে বাসার ভিতরে প্রবেশ করলাম। মা সোজা গিয়ে চুপচাপ খাটের উপরে বসে আছে। মা, কি হয়েছে তোমার? তুই যে এমনটা করবি কখনো ভাবিনি। আগেই বলতি তোর পছন্দ আছে। খালি খালি আমার মান সম্মান নষ্ট করলি কেন? মা, কে বলেছে মান সম্মান নষ্ট হয়েছে? তুমি তাদের বুঝিয়ে বললেই তো হবে। ঘোড়ার ডিম হবে। বেয়াদব ছেলে, আগে বললেই তো পারতিস। ও হ্যাঁ, বলবি কেন? এই মেয়ে তো তোর মাথা খেয়ে ফেলেছে। দোষটা তোরও না, দোষটা এই মেয়ের। এই মেয়ের কারণে আজ আমার মান সম্মান ধুলোয় মিশতে চলেছে। এই মেয়ে তোর লাইফে না আসলে এসব দিন দেখতে হতো না আমার। তনু আকাশের আম্মুর কথা শুনে শব্দ করে হেসে দেয়। তনুর এমন হাসি দেখে আকাশের আম্মুর আরো রাগ উঠে যায়। এই মেয়ে, এভাবে দাঁত কেলিয়ে হাসছিস কেন? আমার এত বড় সর্বনাশ করে তোর হাসি আসছে, তাই না? তখনই তনু মুখ থেকে হিজাবটা খুলে আকাশের আম্মুকে জড়িয়ে ধরে। আকাশের আম্মু তো পুরো অবাক তনুকে দেখে। এই মেয়ে, তুমি এখানে কেন? আমি তো আপনার ছেলের বউ। আপনি যাকে আপনার ছেলের জন্য ঠিক করে এসেছেন তাকেই আপনার ছেলে বিয়ে করে নিয়ে এসেছে। কি করে সম্ভব এটা? মামনি, সেটা তো আমার অবাস্তব লাগছে। আমি কিছুদিন আগে যখন বাড়ি আসি তখন আপনি আমাকে আপনার ছেলের বউ করার জন্য ঘরে কথা বলতে আসেন, কিন্তু আমি আপনার ছেলেকে ভালোবাসতাম বলে আপনার সামনে আসিনি, কারণ আমার অন্য কোনো ছেলেকে বিয়ে টিয়ে করার ইচ্ছে ছিল না। আমি আপনার ছেলেকে বহু আগে থেকেই ভালোবাসি, তার জন্য অপেক্ষা করে বসেছিলাম এতটা দিন। আর তাছাড়া তখন এটা জানতাম না যে আপনি আকাশের আম্মু আর আকাশ আপনার ছেলে, আর তার জন্যই আমাকে ঘরের বধূ করে নিয়ে যেতে চান। তনুর কথা শুনে আকাশের আম্মু তনুর কান টেনে ধরে। শয়তান মেয়ে, আগে বললি না কেন? তুই এসেই তো আমার কাছে তোর পরিচয় দিতে পারতি। মামনি, দিতে পারতাম, বাট আমি নিজেই শকড যে আপনি আকাশের আম্মু আর আকাশ আপনার ছেলে বিষয়টা নিয়ে। হয়েছে,